দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরামের পক্ষ থেকে আমি জিয়া হায়দার ক্যাম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে স্বাগতম জানাচ্ছি। প্রতি সপ্তাহের মতো আজও আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল বিষয় থাকবে কোভিড-19 সেকেন্ড ওয়েভ। বাংলাদেশ কি প্রস্তুত? আজকে আমাদের আলোচনায় অংশগ্রহণের জন্য তিনজন অতি সম্মানিত এবং পরিচিত মুখ আমাদের সাথে সংযুক্ত আছেন। আপনারা সবাই ওনাদেরকে চেনেন। আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি ডক্টর মুজহারুল হকের সাথে। ডক্টর মুজহারুল হক উনি অনেক লম্বনার কর্মজীবন। উনি বাংলাদেশ সরকারে কর্মরত ছিলেন এবং শেষের দিকে উনি WHO-তে অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন এবং উনি ইস্ট এশিয়া এবং দক্ষিণ এশিয়ায় উনি কাজ করেছেন। এরপরে আমি পরিচয় করে দিচ্ছি ডক্টর বেনজির আহমেদের সাথে। ডক্টর বেনজির আহমেদ মাইক্রোবায়োলজির একজন অধ্যাপক। উনি নিপসমে কর্মরত ছিলেন। এছাড়া উনি স্বাস্থ্য অধিদপ্তরে একজন পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তারপরে পরিচয় করে দিচ্ছি আপনাদের বেশ পরিচিত মুখ ডক্টর মুশতাক হোসেনের সাথে। ডক্টর মুশতাক উনি আইডিসিআর এ অনেক বছর কাজ করেছেন। এই মুহূর্তে উনি আইডিসিআর এর একজন অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন। আমি আজকের আলোচনার শুরুতেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী একটি অতি আলোচিত বক্তব্য দিয়ে শুরু করব। উনি বলেছেন করোনা প্রতিরোধে আমরা সফল হয়েছি। যেহেতু মন্ত্রী সাহেব নিজেই এই কথা বলেছেন, আমরা ধরে নেব বক্তব্যটি সরকারের একেবারেই উপরের মহলের এবং সুচিন্তিত। কিন্তু প্রায় একই সময়ে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন করোনা পরিস্থিতি ভালো নয়, স্কুল কলেজ খুলে দেওয়ার সময় এখনো আসেনি। আপনারা অবশ্যই জানেন, তবু আলোচনার জন্যই আমি গত 2 সপ্তাহের কোভিড-19 সংক্রান্ত কিছু সংখ্যা আপনাদের সাথে শেয়ার করছি। এই সংখ্যাগুলো আমি বিশ্ব ব্যাংক থেকে আমরা প্রতি সপ্তাহে এগুলো পেয়ে থাকি। গত সপ্তাহে অর্থাৎ আগস্ট মাসের 14 থেকে 20 তারিখে মোট নতুন সংক্রমণের সংখ্যা 18,844 জন বাংলাদেশে, যা তার আগের সপ্তাহের চেয়ে 0.4% বেশি। আর এই একই সময় মৃতের হার বেড়েছে 5.5%, যা বাংলাদেশে এবং বর্তমানে বাংলাদেশের কোভিড-19 অবস্থান এশিয়া মহাদেশের মধ্যে পঞ্চম। তো এই অবস্থাকে সামনে রেখে আমি একটু আপনাদের সামনে কাছে যেতে চাচ্ছি এবং আমি শুরু করতে যাচ্ছি ডক্টর মুজহারুল হক আপনার কাছ থেকে। আপনি এই অবস্থাকে কি দৃষ্টিভঙ্গিতে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমরা দুভাবে দেখতে পারি দুটো বক্তব্যকে। প্রথম কথা হলো আমাদের স্বাস্থ্যমন্ত্রী উনি যেই দৃষ্টিতে দেখেন এবং যেই দিক থেকে দেখেন সেই দিক থেকে উনি ঠিকই বলেছেন। আমি এই জন্য বলবো যে উনি একটা দিক দেখেন, যেটা হলো ওনার হাসপাতালে উনি পেশেন্ট পাচ্ছেন না, কোভিড পেশেন্ট পাচ্ছেন না। ওনার টেস্ট করার জন্য সুযোগ থাকা সত্ত্বেও টেস্ট করার লোক পাচ্ছেন না। এই দৃষ্টিতে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে না, সংক্রমণের নিয়ন্ত্রণে তারা একটা খুব ভালো অবস্থানে নিয়ে গেছেন বাংলাদেশকে। আবার আমাদের শিক্ষামন্ত্রীর বক্তব্যটা যদি ধরি যে স্কুল খোলা যাবে না কারণ করোনা পরিস্থিতি এখনো ভালো না। আপনি যে তথ্য দিলেন তার সেই তথ্যের সাথে মিলিয়ে আমি যদি একটু তথ্য দেই যে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার তথ্যটা যদি তুলে ধরি, বাংলাদেশে দেখেন এই পর্যন্ত আপনি 3 লাখ লোক অ্যাফেক্টেড হয়েছে এবং 4,000-এর মতো ডেথ। আর আপনি প্রায় 2,500-র মতো নিউ কেস আপনি দেখেন এবং নিউ ডেথসও যদি ধরেন অ্যারাউন্ড 40। এখন দক্ষিণ পূর্ব এশিয়ার পাশাপাশি আমি আরো দুটো খারাপ এক্সাম্পল আমাদের সামনে যারা আছে তা হলো পাকিস্তান এবং ইন্ডিয়া। এখন সংক্রমণের দিক দিয়ে ইন্ডিয়া তৃতীয় পর্যায়ে আছে, আমরা সবাই জানি। 56,000-এর মতো তাদের ডেথ অলরেডি হয়ে গেছে। তার মানে 1 লাখে 4 জনের তাদের মৃত্যুটা যদি আমরা ওইভাবে দেখি। পাশাপাশি পাকিস্তানে যদি আপনি দেখেন তাহলে সেটা প্রায় 2.8 পার লাখ মৃত্যু। বাংলাদেশে 2.3 পার লাখ আমাদের মৃত্যু আমরা দেখছি। কিন্তু আমরা যখন টেস্টের হিসাবটা দেখি, টেস্টের হিসাবটা দেখলে আমরা দেখব 3,530টা টেস্ট করে ইন্ডিয়া পার লাখ এবং সেইখানে 1100-র মতো টেস্ট করে হলো পার লাখ পাকিস্তান। বাংলাদেশ সেখানে মাত্র 860টা টেস্ট করে। এখন আমাদের যে সংক্রমণের হার আমরা যেটা পাচ্ছি
সেটা আমরা দেখতে গিয়ে যেটা দেখছি যে আমরা টেস্টের আওতা যেহেতু কম, সুতরাং সংক্রমণের সংখ্যাটাও কম পাচ্ছি। প্রকৃত পিকচারটা পেতে হলে আমাদের কিন্তু আরো বেশি টেস্টের আওতাটা বাড়ানো দরকার, ব্যাপ্তিটাও বাড়ানো দরকার। দেখেন 91টা পিসিআর আমাদের যদি মেশিন থেকে থাকে, ল্যাব থেকে থাকে, আমরা কিন্তু তার বেশিরভাগই ঢাকার মধ্যে, 50-এর উপরে ঢাকার। আর যে 41 বা 40 যদি ধরি, সেটা আপনার যদি ঢাকার বাইরে। এখন আমি যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিবিউট করি, তাহলে দেখা গেছে 41টা ডিস্ট্রিক্টের এই পিসিআর এর আওতায় আছে। আমার সাথে মুস্তাক সাহেব এবং বেনজির সাহেব আছেন, ওনারা আমার চেয়ে ভালো ইয়েটা স্ট্যাটিস্টিক্স যদি একটু এদিক ওদিক হয় কারেক্ট করতে পারবেন আমাকে। এবং দেখেন যে সমস্যাটা হচ্ছে কি, 22টা জেলায় কোনো পিসিআর ল্যাবই নাই যেখানে জনগণের কাছে অ্যাক্সেসিবল হতো, টেস্টটা অ্যাভেলেবল হতো। তারপরে আবার অ্যাফোর্ডেবিলিটির জায়গায় একটা ফি ধরে দেওয়া হয়েছে যাতে জনগণ নিরুৎসাহিত হচ্ছে। তো এই যে কারণগুলির ফলে আমরা যে পিকচারটা পাচ্ছি সেটা কি, আমি যদি কার্ভটা দেখি, ডিজিজ কার্ভ যদি আপনি দেখেন, এটা স্টেডিলি রাইজিং এবং এখনো রাইজিং, তবে স্লোলি রাইজিং। আবার আপনি যদি ডেথ কার্ভটা দেখেন, ডেথ কার্ভটাও কিন্তু স্টিপ রাইজিং এবং একটা জায়গায় গিয়ে একটু উঠানামার মধ্যে আছে এখন। এবং এইটাও নির্ভর করতেছে কিন্তু আমাদের এই টেস্টের জন্য, আমরা যেহেতু টেস্ট সীমিত করতেছি। তো এখন আপনার এই প্রশ্নের উত্তরে আমি যদি এটা বলতে চাই যে আমাদের সত্যিকারের ভাবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আমরা কোনো কৌশল ঠিক করেছি কিনা এবং সেই কৌশলটা কি ছিল আমাদের, আমি সেটা আই সি ইট মিসিং। প্রথম থেকেই আমরা আমাদের কোনো কৌশল সেরকম আমরা নির্ধারণ করি নাই। কৌশলগত কোনো পরিকল্পনা করেছি কিনা, মানে স্ট্র্যাটেজিক প্ল্যানিং করেছি কিনা যে কিভাবে আমাদের দেশে করোনা সংক্রমণ হলে আমরা সেটা নিয়ন্ত্রণে আনবো, সেটা করেছি কিনা। সেই জায়গায়ও আমি দেখি যে আমাদের রাইট টাইমে এই যে ডিসিশনগুলি নেওয়া উচিত ছিল, রাইট ডিসিশনগুলো, সেইগুলি আমরা সঠিকভাবে নিতে পারি নাই। তারপরে সবচেয়ে যে জিনিসটা আমাদের চোখে ধরা পড়েছে সবার, সেটা হলো সমন্বয়হীনতা। কারণ এইখানে কোঅর্ডিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট সব দিক দিয়ে, যে আমি টেস্ট কি করব, লকডাউনের সময় কি করব, তারপরে কন্ট্যাক্ট ট্রেসিং কি করব, তারপরে আইসোলেশনের কি ব্যবস্থা রাখবো আমরা, এবং পরবর্তীতে আমাদের চিকিৎসা সেবা ব্যবস্থার এইটার জন্য আমাদের প্রস্তুতি কি আছে, কি করতে হতে পারে, ক্রমান্বয়ে কিভাবে বাড়াতে হবে, এই সমস্ত জায়গায় একটা সমন্বয়হীনতা কাজ করেছে। ডিসিশন মেকিং এর যে স্কিলটা, এটা আমরা কিন্তু দেখতে পাইনি, এবং কোঅর্ডিনেশনের স্কিল আমরা দেখতে পারিনি। কমিউনিকেশনের জায়গায় যেটা হয়েছে, ডব্লিউএইচওর একটা পরামর্শ ছিল যে কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট বা ইনভলভমেন্ট। আমরা কিন্তু কমিউনিকেশন যেটা করেছি সেটা রাইট কমিউনিকেশন করেছি কিনা, আমাদের যেখানে লকডাউনে যাওয়ার কথা, চলাচল বন্ধ করে দেওয়ার কথা, আমরা সেই জায়গায় ছুটি দিয়েছি, তার মানে কমিউনিকেশন ওয়াজ রং, ইট ওয়াজ এ রং কমিউনিকেশন। পাশাপাশি যদি দেখি, আমাদেরকে বলা হয় ডব্লিউএইচওর পরামর্শটা ছিল এনগেজমেন্ট, কমিউনিটি এনগেজমেন্ট, সেইখানে আমরা কমিউনিটিকে কিন্তু এনগেজ করতে পারি নাই। এবং সেই জায়গাটায় আমরা যদি সাকসেসফুল হতাম, রাইট কমিউনিকেশন দিতে পারতাম, কমিউনিটিকে ইনভলভ করে এনগেজ করে আমরা যদি আমাদের অ্যাপ্রোচটা দিতে পারতাম, তাহলে আমরা টেস্ট থেকে শুরু করে এই আমাদের চিকিৎসা সেবা পর্যন্ত প্রতিটি জায়গায় আমরা কিন্তু বেটার পারফরমেন্স দেখাতে পারতাম। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ ডক্টর মাজুল হক। আমি আপনার কথার ধারাবাহিকতা ধরেই আমি একটু ডক্টর বেনজিরের কাছে আসতে চাচ্ছি এই মুহূর্তে। ডক্টর বেনজির, ডক্টর মাজুল হক সাহেব একটা কথা বলেছেন ওনার শুরুতেই, যে স্বাস্থ্যমন্ত্রী উনি মহোদয় যে ইন্ডিকেটরের উপরে ভিত্তি করে উনি বলছেন যে ওনারা করোনাতে মোটামুটি ভালোই সাকসেসফুল, এবং যার কারণে বাংলাদেশে কোভিড ডিজিটাল হসপিটালগুলো এখন কমিয়ে দেওয়া যায়, সেটার মূল ইন্ডিকেটর হলো উনি এখন হাসপাতালে রোগী দেখছেন না। আমরা যারা স্বাস্থ্য সেক্টরে আছি, কাজ করি, আমরা ভালোভাবেই জানি যে যে কোনো এমার্জেন্সিতে সার্ভিস কন্টিনিউশন নামে একটা শব্দ আছে, যে আপনি এমার্জেন্সি সার্ভিসটা দেওয়ার পাশাপাশি যে আপনার রেগুলার সার্ভিস ওইটাকে কন্টিনিউ করতে হবে। সেটা যদি আপনি না করেন, তাহলে পরে সাধারণ যারা রোগী তারা যে বিমুখ হয়ে যাবে, হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থা থেকে বিমুখতা তাদের মধ্যে সৃষ্টি হবে, তাদেরকে আবার সেই স্বাস্থ্য ব্যবস্থায় ফেরত নিয়ে আসা এটা বড় একটা চ্যালেঞ্জ। তো আপনি এই প্রেক্ষাপটে আপনি কি মনে করেন, এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বর্তমান বক্তব্য, এটা কি আমাদের ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থার জন্য ভালো কিছু, নাকি আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আরো পঙ্গু করে দেওয়ার একটা আপনার
ব্যবস্থা এর মধ্যে থাকতে পারে? ধন্যবাদ ডক্টর জিয়া। আসলে আমাদের মোজাহারুল হক স্যার আমার মনে হয় অনেকটা চিত্রই বলেছেন। আমি দুটো শব্দ ব্যবহার করতে চাই আমাদের সংক্রমণ নিয়ে। একটা হলো আমাদের কনসিস্টেন্ট ইনফেকশন হচ্ছে, তার মানে আমি বলতে চাচ্ছি যে এই সংক্রমণ যেটা একটানা ভাবে হয়ে আসছে, আমরা যদি তাকাই সেই এপ্রিল মাসের পর থেকে, বিশেষ করে জুন মাস থেকে জুলাই মাস পর্যন্ত 3 থেকে 4 হাজারের মধ্যে গড়ে রিপোর্টেড কেস, এবং জুলাই থেকে আগস্ট পর্যন্ত এখন পর্যন্ত 2 থেকে 3 হাজার, এরকম একটা কিন্তু কনসিস্টেন্ট সংক্রমণটা হচ্ছে। এই যে এবং আমাদের মতো চিত্র আমি দেখেছি ইরানের একই রকম চিত্র, যে একেবারে কনসিস্টেন্টলি অনেক বেশি বাড়ছে না, স্টিপ রাইজ হচ্ছে না, কিন্তু কনসিস্টেন্ট সংক্রমণ হচ্ছে। আমাদের গ্রাফটার সাথে আমি দেখেছি ইরানের গ্রাফের একটা মানে সাদৃশ্য আছে, এবং সম্ভবত যে কার্যক্রমগুলো নিচ্ছি আমরা তারও সাদৃশ্য আছে। মন্ত্রী মহোদয় প্রথম থেকেই যে বক্তব্যগুলো দিয়েছেন বিভিন্ন সময়, দেখা গিয়েছে প্রত্যেকটা বক্তব্যেরই একটা করে সমস্যা, তার ফলে একটা করে সমস্যা উদ্ভব হয়েছে, এবং সেগুলো যেভাবে মানে বিভিন্ন জনের কাছে গিয়েছে, সেইটা যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো হয়েছে, সেইটা আমাদের এই করোনা মোকাবেলায় ক্ষতিকর হয়েছে। ইভেন চিকিৎসকদেরকে যে ঝুঁকিতে ফেলা, এবং এ পর্যন্ত 100-র বেশি যে চিকিৎসক এই মৃত্যুবরণ করেছেন করোনার ফলে, সেটাতেও কিন্তু ওনার যে বক্তব্য তার একটা নেগেটিভ আমরা প্রতিফলন দেখি। যখন উনি একসময় বলেছিলেন যে আউটডোরে আমাদের করোনা মানে ছাড়াই, কোনো মাস্ক ছাড়াই ডাক্তাররা রোগী দেখতে পারেন, এবং ডাক্তাররা এই সুরক্ষা সামগ্রীকে রোগী না দেখার একটা বাহানা হিসেবে ব্যবহার করছেন। তো এরকম আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই, এবারেও যদি আপনি এটাকে একটু বিশ্লেষণ করেন যে বাংলাদেশ ভালো করছে, হয়তো বা আমাদের টিকা ছাড়াই আমরা করোনা সফল হয়ে যাব নিয়ন্ত্রণে, এই কথাটা দুটো ভাবে ব্যাখ্যা চলে যায়। একটা হলো যে যারা এই নিয়ন্ত্রণে জড়িত তাদের একটা কমপ্লাসেন্সি তৈরি হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়, যে মাননীয় মন্ত্রী যখন একটা কথা বলেন, সেই কথাটা আমরা ধরে নিতে পারি স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ কথা, এবং আমরা এটাও ধরে নিতে পারি যে উনি যখন এই কথাটা বলেন তখন নিশ্চয়ই মন্ত্রণালয় এবং অধিদপ্তরের এই কথাটার প্রতি সমর্থন আছে, তার উপর ভিত্তি করে এই কথাটা বলেন। সুতরাং আমাদের অধিদপ্তরে বিশেষ করে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের কাছে একটা বার্তা পৌঁছে যায় যে আমরা যেহেতু ভালো করছি, করোনা যেহেতু আর নেই, সুতরাং তাদের একটা কমপ্লাসেন্সি আসার একটা সুযোগ সৃষ্টি হয়। এটা হলো এক। 2 নম্বর হলো সাধারণ মানুষের কাছেও আমাদের মাননীয় মন্ত্রীরা বিশেষ গুরুত্ব বহন করেন। এছাড়াও আপনি জানেন যে যে পার্টি থেকে মন্ত্রী হন সেই পার্টির যারা নেতাকর্মী, তাদের কাছেও এটা আবশ্যকীয় হয়ে দাঁড়ায় যে একজন মন্ত্রী যখন কোনো কথা বলেন সেটাকে প্রতিষ্ঠিত করা, যে এটা ঠিক। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে যেহেতু আমরা ভালো করছি, সুতরাং এই ভালো করেছি যেহেতু তার কিছু নজিরের মধ্যে একটা হলো স্বাভাবিক জীবনযাত্রা চালানো, মাস্ক না পরা, মানে আগে বাইরে কম যাওয়া, সেটা এখন বাইরে যথেষ্ট যাওয়া, তারপরে বাসে ট্রামে কোনো ফিজিক্যাল ডিস্টেন্স না মানা, এই ধরনের অনেকগুলো ক্ষতিকর ব্যবহার এই একটা বাক্য থেকে শুরু হয়। তাহলে মাননীয় মন্ত্রী মহোদয় যে বক্তব্যটা রেখেছেন, বরঞ্চ উনি যদি একটু বিনয় দেখাতেন যে অনেক দেশ ইতিমধ্যে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে, আমরা এখনো সেইভাবে পারিনি, আমাদের সামনের দিনগুলোতে আরো কঠোর মানে একদিকে ব্যবস্থা নিতে হবে, আরেকদিকে আমাদের বিভিন্ন ব্যবস্থা মেনে চলতে হবে, তাহলে হয়তো এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এরকম যদি একটা বাক্য উনি বলতেন, সেটা করোনা আমাদের নিয়ন্ত্রণে সহায়ক হতে পারত। ধন্যবাদ আপনাকে ডক্টর জিয়া। ধন্যবাদ ডক্টর বেনজির। আপনি যথার্থই বলেছেন যে সরকারের যে বিভিন্ন সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো শুধুমাত্র সরকারি কর্মকাণ্ডই না, এবং জনগণের যে পারসেপশন, সেই পারসেপশনের উপরেও অনেক প্রভাব পড়ে।
আমি একটা উদাহরণ দেই প্রসঙ্গত। সেটা হলো করোনার শুরুতেই আপনার আইডিসিআর যে ডিরেক্টর ছিলেন ডক্টর সাবরিনা ফ্লোরা, উনি ব্রিফিং করতেন, ডেইলি ব্রিফিং করতেন। ব্রিফিংটা বেশ ভালোই হতো, সেখানে সাংবাদিকরা থাকতেন, সেখানে প্রশ্ন উত্তর ছিল এবং সাংবাদিকদের মাধ্যমে জনগণের মধ্যে খবরগুলো আসতো। কিন্তু একটা অজানা কারণে, ঠিক আমরা জানি না কি কারণ, অজানা কারণে ব্রিফিংটা আইডিসিআর থেকে নিয়ে যাওয়া হলো স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের একজন এডিশনাল ডাইরেক্টর জেনারেল উনি এই ব্রিফিংটা দিতেন, কিন্তু সেখানে সাংবাদিকদের তেমন কোনো প্রশ্ন উত্তর করার তেমন কোনো সুযোগ ছিল না। আবার ইদানিং যেটা শুনলাম যে সেই ব্রিফিংটাও বন্ধ হয়ে গেছে এবং তার পরিণতি যেটা হয়েছে, আমার একজন বন্ধু ঢাকার, উনি বলছিলেন যে ওনার ঘরের যে কাজের একজন মহিলা, উনি বললেন যে আমাদের দেশে আর করোনা নাই। কেন করোনা নাই? কারণ এখন আর টেলিভিশনে এটা প্রচার হয় না, করোনা নাই এই জন্যই আর প্রচার হয় না। তো ওই যে পারসেপশনটা এইভাবেই বিল্ড হয়। তো এইটার আমি ডক্টর মুশতাক এখন আবার ফেরত আসছেন। ডক্টর মুশতাক, আপনার কাছে যদি একটু জানতে চাই যে আইডিসিআর এর সর্বপ্রথমে আপনার ব্রিফিং এর দায়িত্ব ছিল যখন করোনার প্রথম দিকে, পরে ব্রিফিংটার দায়িত্ব চলে গেল স্বাস্থ্য অধিদপ্তরের উপর এবং এখন বন্ধ করে দেওয়া হলো। আসলে এটার কারণটা কি? এটা কি আসলে এর ভিতরের রহস্যটা কি? কেন এই ব্রিফিং নিয়ে এরকম খেলা চলছে? ডক্টর মুশতাক। জি ধন্যবাদ। আমি দুঃখিত যে কারিগরি ত্রুটির কারণে ঝামেলা হচ্ছে। আমি একটু প্রথমে ডক্টর মাজহার ওনার কথা একটু পরীক্ষিত বলছি যে বাংলাদেশে কোনো কৌশল বা কিংবা পরিকল্পনা আছে কিনা। দেখুন, এটা আছে। ডক্টর বেনজির নিজে খুব ভালোভাবেই অবগত ছিলেন যে একটা প্রিপারেডনেস এন্ড রেসপন্স প্ল্যান করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায়। তাদের আমরা করেছি, খেটে খুঁটে করেছি। বলতে পারেন যে সেই কৌশল অনুযায়ী কাজ হয়েছে কিনা। হ্যাঁ, সেটা ঠিকই, কৌশল হয়েছে একটা, কাজ হয়েছে আর একটা। এবং এটা একটা হচ্ছে যে গাফিলতি করা, যে যার কাছে প্রশাসনিক দায়িত্ব তিনি ভেবেছেন যে আমি প্রশাসনিক ক্ষমতা দিয়ে করে ফেলবো। যার কাছে টেকনিক্যাল নলেজ আছে তিনি ভেবেছেন আমি প্রশাসনিক কাজটাও করব। এইরকম হজবরল অভিযোগ করা যেতে পারে, কিন্তু কৌশল এবং প্ল্যানিং ছিল না এই কথাটা ঠিক না। আর একটা সপ্তম ভার্সন, 7th ভার্সন আমাদের প্রিপারেডনেস এন্ড রেসপন্স প্ল্যান নিয়ে আমরা এখনো চলছে। কিন্তু যেমন প্রথম কথা বলি, কৌশলে ছিল যে যখন প্যান্ডেমিকের 4র্থ পর্যায়ে যাব, কমিউনিটি ট্রান্সমিশন, তখন সোশ্যাল ডিস্টেন্সিং অর্থাৎ সারা বাংলাদেশ বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আমরা দেখলাম যে বাস্তবতার তাগিদে এবং জনগণের উদ্বেগ, যখন দ্বিতীয় পর্যায়ে ছিলাম আমরা, তখন আমরা স্পোরেডিক ট্রান্সমিশন, বাংলাদেশে ক্লাস্টারও পুরোপুরি হয়নি, তখনই কিন্তু 26শে মার্চ থেকে সারাদিন বন্ধ করে দেওয়া হয়েছে। এটা আমি একটু প্রশ্ন তুলেছিলাম, কিন্তু বলেছি যে না, মানুষ উদ্বিগ্ন, এটা করতে হবে। আমি টেলিভিশনে ঝগড়া করছিলাম যে স্কুল কলেজ কেন এখন বন্ধ করতে হবে। আমাদের রেসপন্স প্ল্যানে লেখা আছে যে যখন 4র্থ পর্যায়ে যাবে তখন স্কুল, বাজার ঘাট, সিনেমা হল সব বন্ধ করব। কিন্তু এই কাগজের তত্ত্ব কিন্তু কাজে লাগেনি, জনগণের উদ্যোগ ছিল এবং আমি মনে করি সঠিক ছিল। ওই সময় যদি সারা বাংলাদেশকে আমরা বন্ধ না করতাম, যেটা লকডাউন বলে বলা হচ্ছে, তাহলে কিন্তু যে পিকের জন্য আমরা অনেক দিন তাকিয়েছিলাম, যেন একটা কাঙ্ক্ষিত জিনিস, সেই পিকটা কিন্তু মাঠে মারা গেছে এই 26শে মার্চ থেকে সারা দেশব্যাপী যাতায়াত নিয়ন্ত্রণ, স্টে অ্যাট হোম সেই অর্ডার দিয়ে। না হলে ইউরোপ আমেরিকার মতো আপনার এপ্রিলের প্রথম সপ্তাহেই সেই, যেটা অনেকেই প্রেডিক্ট করেছে যে বিশাল পিক হবে, সেটা কিন্তু হয়নি। পিকের মাথাটা কাটা। কিন্তু মুশতাক ভাই, আমি এইখানে আপনাকে একটু থামিয়ে দিতে চাই যে পিকের কথা বললেন। পিক দেখার জন্য আমাদের যে হেলথ ইনফরমেশন সিস্টেম দরকার আছে, সেই ইনফরমেশন সিস্টেম কি আমাদের আছে? যে তথ্যগুলো আমরা পাচ্ছি, এটা কি যথার্থ আমাদের পিকটাকে বোঝার জন্য? আর দ্বিতীয় প্রশ্ন হলো, পিক দেখতে হলে তো আপনাকে জানতে হবে যে পপুলেশন এটার প্রেভালেন্স কত। এখন যারা পরীক্ষা করছে তাদের তো শুধুমাত্র যাদের সিমটম হয়েছে তারা পরীক্ষা করার জন্য যাচ্ছে। হ্যাঁ, অ্যাসিম্পটোমেটিক তো আমরা জানি প্রায় 1/3 করোনাতে অ্যাসিম্পটোমেটিক থাকে। কারণ পিক দেখার মতো কি আসলে পর্যাপ্ত তথ্য আমাদের কখনো ছিল বা এখনো আছে? দেখুন, আমি মনে করি যে আমাদের যে টেস্টের সংখ্যা,
নিশ্চয়ই এখনো যথেষ্ট নয়। ডব্লিউএইচওর কোনো স্পেসিফিক প্যারামিটার নেই, তবে আফগানিস্তানের কান্ট্রি অফিস তারা বলেছে যে অন্তত পক্ষে টেস্টে এমনভাবে বাড়াতে হবে যে 10% শনাক্তের হার যেন থাকে। আমাদের তো 20%, মানে ডবল করতে হবে। আফগানিস্তানে শনাক্তের হারটা আরো বেশি। গতকাল সম্ভবত গত পরশু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মিত প্রেস ব্রিফিং, সেখানে প্রশ্নটা আসছিল যে কত টেস্ট করলে যথেষ্ট হবে। তারা বলেছে যে এটা জনসংখ্যার ঘনত্ব এবং সেখানকার যে ট্রান্সমিশনের যে স্টেজ সে অনুযায়ী ঠিক করতে হবে, যে কোনো ধরাবাধা নিয়ম নেই। যাই হোক, কিন্তু আমি মনে করি এখানে বাকি দুজন আছেন তারা বা আরো অভিজ্ঞ, যে এপিডেমিওলজিক্যাল ট্রেন্ড দেখবার জন্য যতটুকুই টেস্ট করা হচ্ছে, সারা বাংলাদেশ থেকে তথ্য আসছে, আমি মনে করি যথেষ্ট। কিন্তু মহামারী নিয়ন্ত্রণ করবার জন্য রোগী শনাক্ত করা, আইসোলেশন করা, তাদের কোয়ারেন্টাইন করার জন্য যত টেস্ট করা তার তুলনায় আমরা অন্তত অর্ধেক কম আছি। সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে যে প্রবণতা, সার্ভেলেন্সের নিয়মটা আপনি নিশ্চয়ই জানেন, যে একই জায়গা থেকে নিয়মিতভাবে তথ্য আসতে হবে এবং সেটা জিওগ্রাফিক্যালি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল হতে হবে। এটা দরকার নাই যে সমস্ত জনগোষ্ঠীর স্যাম্পল আপনাকে আনতে হবে। প্রতিনিধিত্বমূলক স্যাম্পল যদি এক জায়গা থেকে নিয়মিতভাবে আসে, সেই তথ্য দেখে আপনি ট্রেন্ড বুঝতে পারবেন, টোটাল নাম্বারটা পাবেন না। সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে পিক বোঝার মতো ছিল, কিন্তু বাংলাদেশে একটা ঝামেলা হয়ে গেছে। এই জন্য বলছি, আমি যেটা বলছিলাম যে এপ্রিল মাসে যে পিক দেখার কথা সেটা কিন্তু আমরা পাইনি, কারণ এর আগেই ইন্টারভেন করা হয়েছে। এবং আমি অনেক সময় বিতর্কও করেছি, আমরা কিন্তু ভাইরাসের আগে হেঁটেছি। এর একটা ব্যাপক একটা সমালোচনা ছিল, এখনো হয়তো আছে, যে আমরা ভাইরাসের পেছনে হাঁটছি। কিন্তু আমরা ওই সময় ইন্টারভেন করার কারণে, শুধু বাংলাদেশ না, আমি বলবো এই কৃতিত্বটা শুধু বাংলাদেশের না, ইউরোপ, আমেরিকা, বিশেষ করে নিউ ইয়র্কের একটা হ্যাভক ক্রিয়েট হওয়ার পরে এরপরে যতগুলো দেশ আছে তারা সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সারা দেশে তাদের এই লকডাউন নামক পাবলিক হেলথ আর সোশ্যাল মিডিয়াতে চলে গেছে। আফ্রিকার অধিকাংশ দেশ সেটা করেছে। আমাদের এশিয়ার যে সমস্ত দেশে সংক্রমণ তখন হয়নি, তারা এগুলো চলে গেছে সেখানে। বাংলাদেশও গেছে, ভারত গেছে, পাকিস্তান গেছে। কাজেই ইনিশিয়াল যেটা বিরাট ধাক্কা, স্পাইক হওয়া, সেটা হয়নি। কিন্তু হ্যাঁ, কেস তো বাড়ছে, এরপরে বন্যার পানি যেভাবে ধীরে ধীরে বাড়ে সেভাবে বেড়েছে। এবং এখানে আমি পিকের একটা বিভ্রান্তি হয়েছে, যে কেউ কেউ বলেছে জুন মাসে পিক হয়ে গেছে। আমি মানতাম, আমি কিন্তু এই বিষয়ে একমত না, কারণ জুলাই মাসের 2 তারিখে যেই আপনার গ্রাফের উচ্চতা 3 তারিখে হঠাৎ করে 1000 নেমে গেছে, এটা কিন্তু স্বাভাবিক না। ফি আরোপ করা ওই সময়, এবং কিটের সংকট ছিল, বিমানবন্দরে লাখ 2 কিট আটকা ছিল, এটা ছাড় করা যাচ্ছিল না কোয়ালিটি কন্ট্রোলের কারণে। কাজে হঠাৎ করে 5000 স্যাম্পল সংগ্রহ কমে গেল ফি আরোপ করা এবং ইত্যাদি কারণে, এবং আরো অন্য জিনিস, 1000 আপনার রোগী কমে গেল। এই 3 তারিখের গ্রাফটা যদি টেনে আমি 2 তারিখের পাশে উঠাই, তাহলে কিন্তু ওই রকম যে পিক সেটা পাওয়া যাবে। ডাব্লিউএইচও এর কাছে, ডাব্লিউএইচও কিন্তু এটা বিশ্লেষণ করা ছাড়াই তারা বলে দিল আমাদের কান্ট্রি অফিস যে আমাদের পিক জুনে হয়ে গেছে। সেটাকে অনুসরণ কেউ কেউ বলা শুরু করলাম জুনে পিক পার হয়ে গেছে। পিক পার হয়ে গেলে তো আমরা পরপর 3 সপ্তাহ দেখবো যে এটা নিচে নামছে কনসিস্টেন্টলি, এবং শনাক্তের হার কমপক্ষে 5 ভাগে নেমে আসছে। তা কিন্তু হয়নি, সেটা একটু থমকে ছিল, এখন আবার ধীরে ধীরে বাড়ছে। কাজে এখানে পিক কিন্তু বাংলাদেশের ক্লাসিক্যাল পিক কিন্তু আমরা খুঁজে পাবো কিনা সন্দেহ। হ্যাঁ, কোথাও যদি সংক্রমণের বিস্ফোরণ ঘটে নিউ ইয়র্ক শহরের মতো বা লম্বার্ডির মতো বা উহানের মতো, তাহলে কিন্তু আমরা ক্লাসিক্যাল পিক পাবো। নাহলে হয়তো একটা চূড়ান্ত ক্যালকুলেশন করে আমরা পাবো, বা গ্রাফ দেখে এটা, মানে যখন সংক্রমণটা ধীরে ধীরে কমে যাবে, যেমন নদীর পানি কমে গেলে যখন চর পড়ে, সেভাবে আমাদের সংক্রমণটা কমে গেলে হয়তো আমরা খুঁজে বার করবো যে কোথায় সর্বোচ্চ পর্যায়টা ছিল। সেটা কিন্তু আমার বিবেচনা মতো এখনো আসেনি। এবং যেমন শ্রীলঙ্কার কথা বলি, শ্রীলঙ্কার যে গ্রাফটা যদি দেখেন, শ্রীলঙ্কা যদি এরকম পিক দেখেন, আমাদের 5-6টা পিক হয়েছে, উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে, এবং এর মধ্যে কিন্তু শ্রীলঙ্কাতে সাধারণ নির্বাচনও হয়ে গেছে। কাজেই কিন্তু আবার তারপর বেড়েছে। নেপালে প্রথমে একটু উঠেছিল, নেমে গেছে, এখন আবার উঠছে। এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরে যখন সংক্রমণের বিস্ফোরণ ঘটে, আমরা একটা খাড়া গ্রাফ দেখেছি, নেমে গেছে। এখন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপনার গ্রাফিক লাইনটা, নিউ ইয়র্ক শহরের যে বিস্ফোরণের সময় যে উচ্চতাটা ছিল তার চেয়ে অনেক বেশি উঠেছে। কিন্তু এখনো তো আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে বলবেন না যে পিকে উঠে গেছে, তাহলে ওই আগেরটা কি ছিল? কাজে আমাদের পিক খোঁজার বিষয়ে আমরা এটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা ব্যাখ্যাটা করতে পাবো না। স্বপন ভাই, আপনি কি বলছিলেন আমি ভুলে গেছি। চিকিৎসার যথার্থ ব্যবস্থা এবং আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে,
যে কোভিডের প্রথম দিকে তো আইডিসিআর এর রোলটা খুব স্পষ্টই ছিল। তারা আপনার এই যে মিডিয়া ব্রিফিংটা বেশ ভালোই করছিল, সাংবাদিক এবং সবার পার্টিসিপেশনও ভালো ছিল। যেটা পরে চলে গেল স্বাস্থ্য অধিদপ্তরে, এবং তখন সাংবাদিকদের সাথে ওই ইন্টারাকশনটা তেমন থাকলো না। মানুষের তথ্য জানার যে আপনার সুযোগ কমে গেল, আর এখন এটা উঠিয়েই দিয়েছে। এই সম্পর্কে আপনাদের মন্তব্য কি? এটা কারণটা কি আসলে? এখান থেকে আমরা কি ভালো কি পাচ্ছি? আসলে ব্রিফিং এর ইতিহাস একটু বলি, যদিও আমি সময় নেব না। যে আইডিসিআর এর কাছে সঙ্গত কারণেই আপনার সাংবাদিকরা আসতো। এই সংক্রমণ চীনের উহানে দেখা দেওয়ার পর থেকেই, বা এর আগে ডেঙ্গুর সময় আসছে। তখন আইডিসিআর এর কাজের সমস্যা হয়। ডাইরেক্টর যদি সারাদিন টেলিভিশন এবং অন্যান্য মিডিয়াতে কথা বলতে থাকে, তাহলে কাজটা হবে কখন? তখন আমরা সাজেশন দিলাম যে ইনফ্লুয়েঞ্জা মহামারীর সময়, সোকল সোয়াইন ফ্লু সময় মাহমুদুর রহমান স্যার একটা নিয়ম করেছিলেন যে একটা নির্দিষ্ট টাইমে তিনি ব্রিফ করবেন, 11:30টায়। সেভাবে করবার জন্য বললাম। পরে সরকারের পক্ষ থেকে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছিলেন আমাদের তৎকালীন ডিরেক্টরকে যে আপনি তাহলে আমাদের পক্ষ থেকে বলবেন, তবে অবশ্যই অবশ্যই আমাকে নিয়মিত ব্রিফ করবেন কি বলা হচ্ছে। তো একইভাবে কিন্তু আইডিসিআর এর ডিরেক্টরও একটা নির্দিষ্ট টাইমে প্রেস ব্রিফ করা শুরু করলেন, এবং একইভাবে সরকারের পক্ষ থেকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং ডিজি বললেন যে আইডিসিআর ডিরেক্টরকে আপনি সরকারের পক্ষ থেকে একটা নিয়মিত টাইমে ব্রিফ করবেন। এই ব্রিফিং করতে গিয়ে কিছু ঝামেলা হয়েছে। সরকারি বিভিন্ন নির্দেশ এবং খবর এই প্রেস ব্রিফিং এ বলার মধ্য দিয়ে মনে হয়েছে যে আইডিসির ডিরেক্টরই সরকার, উনি সব হুকুম দিচ্ছেন এবং তিনি একজন জুনিয়র অফিসার হয়ে হুকুম দিচ্ছেন। এটা চলতে পারে না। এবং আইডিসির ডিরেক্টর সব কথা যে একেবারেই নিখুঁতভাবে বলেছেন বা তার উপস্থাপনা নিখুঁত হয়েছে সেটা আমি বলবো না। এবং এইটা মিনিমাইজ করবার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি তিনি নানা পদক্ষেপ নিলেন, সঠিক পদক্ষেপ নিয়েছেন। তিনি প্রথমে বললেন যে স্বাস্থ্য অধিদপ্তরের অন্যান্য ডিরেক্টরও সেখানে আসবে। কেউ কেউ আসতেন, কেউ কেউ আসতেন না। তারপরে তিনি এটা নিয়ে গেলেন এমআইএসএ, যে এমআইএসএ ডিরেক্টর থাকবেন ব্রিফিং, যে এপিডেমিওলজিক্যাল তথ্যটা সেটা আইডিসি ডিরেক্টরি দেবে। তখন মাঝে মাঝে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় নিজে উপস্থিত হতেন। তো এরপরে রোজার মাস থেকে এটা চলে গেল যে এডিজি মহোদয়, এডিজি দুজনকে করলেন একজন। এভাবে কিন্তু কোনো নির্দিষ্ট ঘোষণা নয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সিদ্ধান্তে। কারণ এটা সরকারের পক্ষ থেকে আইডিসি এর ডিরেক্টর ব্রিফিং করতেন, সরকার সেটা তার উপরস্থ উচ্চপদস্থ এডিজি, সেটাকে কোনো অসঙ্গত কিছু না। তো যেটা অসঙ্গত চোখে ধরা পড়েছে যে সাংবাদিকদের প্রশ্ন উত্তর একেবারেই বন্ধ হয়ে গেছে। ইদানিং স্বাস্থ্য যে পরামর্শক কমিটি, জনস্বাস্থ্য পরামর্শক কমিটি, তারাও বলেছে যে ব্রিফিংটা চালু করা উচিত, যে অন্তত সপ্তাহে একবার সাংবাদিকদের প্রশ্ন উত্তর সেশন থাকা উচিত। আমিও তাই মনে করি। আমি মনে করি অন্তত 2বার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু 3বার ব্রিফ করতে, যেটা মূলত ছিল প্রশ্ন উত্তর সেশন সাংবাদিকদের, সেটা এখন কমিয়ে সপ্তাহে 2বার করা হয়েছে। অর্থাৎ সাংবাদিকদের মাধ্যমে জনগণের একটা জিজ্ঞাসা, তাদের বিভিন্ন প্রশ্নের জবাব হয়, জবাবদিহিতাও হয়। কাজে আমিও মনে করি যে সাংবাদিকদের জবাব দেওয়া উচিত। শুধুমাত্র বুলেটিন পাঠ করা জন্য লাইভে আসা প্রয়োজন আমিও মনে করি না। বুলেটিন যদি হয় প্রেস রিলিজে দিচ্ছে, ভালো, ফাইন। লাইভে আসতে হবে সেই তখনই যখন সাংবাদিকদের কাছে জবাব দেওয়ার একটা জায়গা থাকে, যেটা জনগণ যেটা উৎসাহের সঙ্গে দেখে। শুধুমাত্র বুলেটিন পড়া, আমার মনে হয় এখন যে প্রেস রিলিজ দেওয়া হচ্ছে, এই চাহিদাটা অনেকখানি পূরণ হচ্ছে। আমি আরেকটা কথা বলে শেষ করছি আমার এই 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 পালাটা। এই যে কৌশল এবং প্ল্যানিং এর কথা স্যার বলছিলেন, দেখুন এই যারা কারিগরি, আমি কিছুটা বলছি, কারিগরি ভাবে যাদের দায়িত্ব পালন করার কথা, বিশেষ করে আইডিসিআর, ডিজিজ কন্ট্রোল বা ডিরেক্টর হসপিটাল, এই প্ল্যানিং অনুযায়ী বা প্ল্যানটা তো অলওয়েজ মডিফাই করতে হবে। কারণ এই মডিফাই না করলে, আমি যা বললাম যে সারা বাংলাদেশে সোশ্যাল ডিস্টেন্সিং আমরা করলাম, দ্বিতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে লেখা ছিল, অলওয়েজ আপডেট করতে হবে। এই কারিগরি যে দায়িত্ব পালন করা, তাদের যে রেসপন্সিবিলিটি, সেটা যদি কেড়ে নিয়ে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্বে আছেন তারা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করে, যেমন কন্ট্রাক্ট আইডিসি এর করা উচিত। তাদের দুর্বলতা থাকলে দুর্বলতা সরানো উচিত, তাদের ত্রুটি থাকলে ত্রুটি সরানো উচিত। কিন্তু এটা তো ভিজিলেন্সের অ্যাডমিনিস্ট্রেটিভ হুকুম দিয়ে বা জেকেজি দিয়ে এটা হবে না। স্যাম্পল কালেকশন, কারণ এটা মেডিকেল টেকনোলজি দিয়ে করতে হবে। তারা প্রশিক্ষণ দেবেন কাউকে, তার যদি করা যেতে পারে। এটা কিন্তু ইয়ে দিয়ে হবে না, কি বলে, প্রশাসনিক হুকুম দিয়ে হবে না। ঠিক তেমনি ভাবে কনভার্সলি
অ্যাডমিনিস্ট্রেটিভ হুকুম দেওয়ার কথা যাদের, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ হুকুম তাদের কাছ থেকে না এসে যদি কারিগরি দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার যায়, প্রজ্ঞাপন যায়, তাহলে কিন্তু যারা মানে যারা জুনিয়র পর্যায়ে আছে বা কেন্দ্রীয় পর্যায়ে নিচের পর্যায়ে তারা শুনবে না। যে আমি তো ডিজি যদি আমাদেরকে নির্দেশ দেয় তাহলে মেডিকেল কলেজ হাসপাতাল তাদের কথা শুনবে, মেডিকেল কলেজ হাসপাতাল ডাইরেক্টর অন্য কোনো ডাইরেক্টরের নির্দেশে শুনবে না। এইগুলো স্ট্রিমলাইন করা দরকার ছিল। একটু স্ট্রিমলাইন না করে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটা সংক্রামক প্রতিরোধ আইন যেটা করা হয়েছে, এটা ডক্টর বেনজিরের মৌলিক অবদান বলবো আমি, এটা বলা হয় না যে সংক্রামক প্রতিরোধ আইন 2018, এটা বেনজিরের অবদান অনেক বেশি। এই সংক্রামক প্রতিরোধ আইনে মহাপরিচালকের হাতে সিইও বাংলাদেশে, তিনি সর্বোচ্চ নির্বাহী কর্তৃপক্ষ, তিনি ওটা দিয়ে সব কভার করার চেষ্টা করলেন এবং এতে করতে গিয়ে মন্ত্রণালয়ের যে সচিব তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা অন্যান্য কিছু অবহেলা করলেন, ফলে একটা ক্ষমতার দ্বন্দ্ব দেখা গেল। যেভাবে ঠিক আইডিসিআর এর ডিরেক্টরের সাথে ডিজি হেলথের একটা ক্ষমতার একটা সমস্যা, আমি দ্বন্দ্ব বলবো না, সমন্বয়ের অভাব হয়ে গেল। এইগুলো সমাধান না করে যেগুলো করা হচ্ছে, যে সমস্ত প্রশাসনিক ক্ষমতা যারা তারা সেটা প্রয়োগ করছে, সায়েন্টিফিক কাজগুলো, এপিডেমিওলজিক্যাল কাজগুলো বা ল্যাবরেটরি কাজগুলো তারা করার চেষ্টা করছে, এই সমস্যা কিন্তু এখনো আছে। এখন লোক বদল হয়েছে ঠিকই, কিন্তু সমস্যাগুলো চিহ্নিত করা ভালোভাবে হয়নি। শুধুমাত্র দুর্নীতি কিন্তু এই ক্ষেত্রে প্রধান মানে একমাত্র সমস্যা। দুর্নীতি অবশ্যই সমস্যা। যারা কাজ করেছে সেই জানুয়ারি মাস থেকে, যারা ডিজি অফিসে কাজ করেছে, আইডিসিআর এ কাজ করেছে, ডিজিজ কন্ট্রোলে কাজ করেছে, এই সমস্ত পরিশ্রম এগুলো একেবারে ম্লান হয়ে গেছে এই জেকেজি এবং রিজেন্টের দুর্নীতি এই ঘটনায়। কাজে এটা আমার মনে হয় যে আমাদের প্যান্ডেমিক প্রিপারেডনেস এবং প্ল্যান অনুযায়ী কাজ কিন্তু অনেক হয়েছে এবং আমরা এখানে এসেছি একদম বিনা কাজে অটিক এটা হয়েছে এটা মনে করার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, এগুলো ইমপ্রুভ করার অনেক স্কোপ আছে এবং আপনাদের যে আজকে শিরোনাম সেকেন্ড ওয়েভ, তো এখন ফার্স্ট ওয়েভই শেষ হয়নি, সেকেন্ড ওয়েভ তো আরো পরের কথা। কিন্তু আমি ওইখানে এখন যেতে চাচ্ছি। আমাদের এই যে আমাদের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো আমরা সমাধান করেই এগোতে হবে। না হলে যদি এইরকম, যদি আমি যে আমার দৃষ্টিতে, আমি যে দৃষ্টিতে যে ত্রুটিগুলো বলছি এর বাইরেও নিশ্চয়ই আছে, সেগুলো সমাধান করেই কিন্তু আমাদের সামনে পথে যেতে হবে। আপনি যে আলোচনাটা করতে চাচ্ছেন এই শিরোনামে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মোশতাক ভাই, অনেক ধন্যবাদ। আমরা আমাদের আলোচনা তাহলে দ্বিতীয় পর্যায়ে যাই। দ্বিতীয় পর্যায়ে হলো আমাদের এই সেকেন্ড ওয়েভ। আমরা জানি যে পৃথিবীতে এখন আমরা অনেক দেশেই সেকেন্ড ওয়েভ নিয়ে আলোচনা করছে এবং অন্যান্য অনেকগুলো দেশেই সেকেন্ড ওয়েভ তারা বলছে যে ফেরত আসছে, যেমন আপনার জার্মানিতে, ফ্রান্সে, ইভেন আমি এখন কম্পিউটারে থাকি, আমার পাশের দেশ ভিয়েতনামে, এখানে কেউ মারা যায়নি কিন্তু গত 3 সপ্তাহে 9 জন মারা গিয়েছে। হ্যাঁ, সেকেন্ড ওয়েভ, সবাই মনে করছে সেকেন্ড ওয়েভ ফেরত আসছে। তো বাংলাদেশে তো আমরা জানি যে না, বাংলাদেশে আগে আমি আবার একটু ইতিহাস বলে নেই যে সেকেন্ড ওয়েভ যে অনেক বেশি ক্ষতিকর হতে পারে। আমরা স্প্যানিশ ফ্লু থেকে কিন্তু আমরা জানি, স্প্যানিশ ফ্লুতে আমরা বলি যে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ আসছে। 1918 থেকে 20 সালের মধ্যে প্রায় 20 থেকে 50 মিলিয়ন লোক মারা গেছে। তো বাংলাদেশে ফার্স্ট ওয়েভ এখন চলছে। হ্যাঁ, সেখানে মার্চ মাস থেকে কি হচ্ছে আমরা সবাই জানি। আমরা জানি যে প্রথমে ইটালি থেকে ফ্লাইট আসলো, 142 জনের একটা ফ্লাইট, জাতিদেরকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন করা গেল না, তাদেরকে কোভিড টেস্ট না করিয়েই যার যার ঘরে ফেরত পাঠানো হলো, সেগুলোকে মনিটর করা গেল না। হ্যাঁ, পরবর্তীতে কোভিড ছড়িয়ে পড়লো। স্বাস্থ্য সেবায় যে কত অব্যবস্থাপনা, সেটা কোভিড এবং নন কোভিড পেশেন্ট এখনো কি হচ্ছে আমরা সবাই জানি, মিডিয়াতে আসছে। হ্যাঁ, এই নিয়ে স্বাস্থ্য সচিব চেঞ্জ হলো, স্বাস্থ্যের ডিজি সাহেব পরিবর্তন হলো, পরিচালকদের পরিবর্তন হয়েছে, উপপরিচালক পর্যায়ে পরিবর্তন হয়েছে। কিন্তু আপনারা কি মনে করেন এখন সেকেন্ড ওয়েভ যদি আসে, এখন আসবে, কখন আসবে আমরা জানি না, আমরা এখন কিন্তু পিকটাও স্পষ্টভাবে আমরা আসলে দেখতে পারি নাই। যদি সেকেন্ড ওয়েভ আসে এবং সেকেন্ড ওয়েভ যদি এই প্রথম ওয়েভের চাইতেও যদি এটা মারাত্মক কোনো কিছু হয়, আমাদের দেশকে আসলে প্রস্তুত, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কি প্রস্তুত, আমাদের প্রস্তুতি কোন পর্যায়ে আমরা আছি? আমি যদি প্রথমে যেতে চাই ডক্টর মজরুল আপনার কাছে, একটু আপনার কাছে শুনি, তারপর আমরা পর্যায়ক্রমে আপনার সবার কাছ থেকে এটা শুনবো। ডক্টর মজরুল, আপনি মনে হয় মিউটে আছেন। আমি সেই আবার পুরনো জায়গাটাই যাই। মুস্তাক সাহেব খুব সুন্দরভাবে বলেছেন সবকিছু, যে সবকিছুরই ওই আমাদের রেসপন্স প্ল্যান ছিল
সবই ছিল, এবং সেটার উপরে ভিত্তি করেই হয়তো সমস্ত কিছু হয়েছে, এবং কিছু ব্যত্যয় ঘটেছে। উনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন জিনিসটা। আমার দৃষ্টিতে আমি একটু ভিন্নভাবে দেখি জিনিসটাকে। আমি যদি কনজিউমারের দিক থেকে দেখি, যে এই যে আমাদের যে র্যাপিড রেসপন্স বা আমাদের যে প্ল্যান, সেই প্ল্যানের আমি একজন কনজিউমার। আমি যদি কনজিউমার পার্সপেক্টিভে দেখি, তাহলে আমার কাছে চিত্রটা কিন্তু ওরকম ট্রান্সপারেন্ট না। কি জন্য আমি বলবো, আমি প্রস্তুতি যদি দেখতে যাই, মালদ্বীপ ফেব্রুয়ারি মাসে তারা কিন্তু কোভিড এর টেস্টের জন্য তাদের সমস্ত কিট কিনে রেখেছে চায়নার কাছ থেকে। ঠিক আছে, একটা প্রস্তুতির বিষয় বললাম আমি। তারপরে আপনি দেখেন আমাদের শ্রীলঙ্কা, তারা কিন্তু প্রথমেই একটা কারফিউ দিয়ে ফেলেছে প্রথম দিকে থেকেই। এবং আপনি যদি নেপালের এখানে আসি, আমরা নেপালে কিন্তু এখনো লকডাউন চলছে। আমি এটা এই জন্য বলছি যে আমাদের প্ল্যান মতো আমাদের একটা প্রস্তুতি তো থাকতে হবে। কারণ আমি কি করব, কতদিনে করব, কিভাবে করব, সেটা আমার কাছে পরিষ্কার যেমন থাকতে হবে, পাশাপাশি আমরা কনজিউমাররাও জানি যে এই জিনিস এখন হবে, এই জিনিস এখন হবে, এই জিনিস এখন হবে, এবং এই হলে এই হবে, এই সমস্ত জিনিস। তো সেই জায়গায় আমরা প্রথম থেকে শুনে আসলাম যে প্রস্তুত বাংলাদেশ, এবং এই প্রস্তুতির কথা কিন্তু বিভিন্ন চেহারা এবং মুখ থেকে এসছে। কিন্তু কতখানি প্রস্তুত ছিলাম তার প্রমাণ হলো যে মাত্র একটি পিসিআর মেশিন, একটি প্রতিষ্ঠানের পিসিআর টেস্ট ছিল অনেক দিন পর্যন্ত, এবং শেষ পর্যন্ত আমাদেরকে ভেটেরিনারি ইনস্টিটিউটে যেতে হয়েছে, ইউনিভার্সিটিতে যেতে হয়েছে এই পিসিআর মেশিনের জন্য। এখন কথা হলো যে আমি যে প্রস্তুত, আমার কতটা পিসিআর মেশিন বাংলাদেশে অ্যাভেলেবল সেইটা পর্যন্ত আমার জানা ছিল না, অথচ এইটা একটা স্পেসিফিক টেস্ট টু ডায়াগনোজ আমার করোনা ভাইরাস, তাই না? তো আমি বেশি লম্বা করব না, আমি যে কথাটা বলতে চাচ্ছি আপনার সেকেন্ড ওয়েভের ব্যাপারে। ফার্স্ট ওয়েভ আমাদের চলছে, এবং কতদিন চলবে আমরা কিন্তু নিশ্চিত না। কি জন্য নিশ্চিত না? কারণ আমাদের এখনকার কৌশল, কমিউনিটি ট্রান্সমিশন ঘটেছে, আমাদের টেস্টের সীমাবদ্ধতা আছে, আমাদের লোকজনের তাদের আগ্রহ হারিয়ে ফেলেছে, তারা স্বাস্থ্যবিধি মানছে না, সরকার স্বাস্থ্যবিধি মানতে জনগণকে বাধ্য করছে না, মানা হচ্ছে না। সমস্ত কারণ মিলে এমন একটা পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে জনগণের মধ্যে, যে একটা জনগণ যেভাবে মানা উচিত এবং জনগণকে যেভাবে মানানো উচিত, এই দুটোর সমন্বয় হচ্ছে না। সমন্বয় না হওয়ার কারণে সংক্রমণ কিন্তু বাড়ছে, এবং বিশ্বের যে কটি দেশের ভিতরে এখন সংক্রমণ বাড়ছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। আজকে বাংলাদেশ 16তম একটা দেশ যেই দেশটাতে সংক্রমণের হার বাড়ছে। তো এখন ফার্স্ট ওয়েভটা যদি আমরা বুঝতে না পারি যে কখন ফার্স্ট ওয়েভটা শেষ হবে, সেকেন্ড ওয়েভের আমরা চিন্তাটা কিভাবে করব, এটা হলো আমার প্রশ্ন। এখন কথা হচ্ছে, হ্যাঁ, প্রথম এই ফার্স্ট ওয়েভটার এখন যেই পর্যায়ে আছি, আমরা কিন্তু সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারিনি। আমরা মনে করতে পারি সংক্রমণ নিয়ন্ত্রণে আছে, যে কেউ মনে করতে পারেন, অন্যান্য দেশের তুলনায় দেখাতেও পারেন যে আমরা তো এখনো 15 নম্বরে আছি, অন্যরা তো আরো বেশি আগাই আছে, ভারত তো আমাদের পাশের দেশ 3 নম্বরে আছে, এরকম বলতে পারি আমরা যে তাদের চেয়ে ভালো আছি। আমাদের মৃত্যু হার 1.3, আর অ্যাভারেজ মৃত্যু হার 3.4। সুতরাং এই জায়গায় আমরা স্বাস্থ্যসেবায় ভালো করছি, অস্বীকার করার কোনো উপায় নাই এই তথ্যের উপরে ভিত্তি করে। কিন্তু আমরা সত্যিকারের ভাবে দেখছি যে এই জিনিসটা আমরা কিন্তু মানুষকেই নিয়ন্ত্রণ করতে পারি নাই, সুতরাং করোনাকে নিয়ন্ত্রণ করেছি বলা এটা ঠিক হবে না। কারণ আমাদের মানুষ এখন সচেতন, কিন্তু তারা উদ্বুদ্ধ নয়, মোটিভেটেড নয়, তারপরে সম্পৃক্ত নয়। আমরা জনগণকে একেবারেই সম্পৃক্ত করি নাই, কিন্তু আমরা জনগণকে কিন্তু জানিয়েছি যে এই এই সমস্যা, এইভাবে এটার মোকাবেলা করতে হবে, তারা সচেতন। আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিই, একটা সচেতন মানুষ সিগারেট খায়, সে কিন্তু জানে তার রেসপিরেটরি প্রবলেম হতে পারে, তার টিউবারকুলোসিস হতে পারে, এরকম তার সমস্যা হতে পারে, কিন্তু তারপরেও সে সিগারেট খায়। তার মানেটা কি? সে মোটিভেটেড না, সে সচেতন। তা আমাদের দেশে এখন যেটা আমি লক্ষ্য করছি সেটা হলো, এটা আমার ব্যক্তিগত মানুষ সচেতন, তারা জানে যে মাস্ক না পরলে সমস্যা হবে, সচেতন তারা,
কিন্তু অতটা মোটিভেটেড না যেই মোটিভেশন তাদেরকে বাধ্য করবে নিজের থেকে অ্যাটিটিউডিনালি তারা প্রিপেয়ার থাকবে এবং প্রস্তুত হবে যে তারা এই মাস্কটা পরছে, সামাজিক দূরত্বটা মানছে, হাতটা ঠিক মতো ধুচ্ছে সবসময়। এই জায়গায় যে জনগণের যে ইনভলভমেন্টটা, সরকার সেই কাজটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই মোটিভেট করতে ব্যর্থ হয়েছে, সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছে। আরেকটা জায়গায় ব্যর্থ হয়েছে সেটা হলো আইনের প্রয়োগের মাধ্যমে যে বাধ্য করা, সেই জায়গাটায়ও সরকার ব্যর্থ হয়েছে। যেই কারণে আমি সেকেন্ড ওয়েভের চিন্তা করার আগে আমি এখনো চিন্তা করি যে আমরা সংক্রমণটাকে এমন একটা পর্যায়ে নিয়ন্ত্রণ আসা উচিত ফার্স্ট ওয়েভেই, যাতে আমরা প্রস্তুতি নিতে পারি সেকেন্ড ওয়েভ আসলে আমাদের কি করণীয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর মোজাহারুল। আমি এখন যাবো বেনজির আপনার কাছে। ডক্টর মোজাহারুল যেটা বলছেন যে সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, কিন্তু ব্যর্থ হওয়াটাই তো বড় কথা না। ব্যর্থ হলে তো ব্যর্থতা থেকে আমাকে শিখতে হবে। হ্যাঁ, আমরা সবসময় শিক্ষা গ্রহণ করি, ব্যর্থতা থেকেই আসলে বড় বড় শিক্ষাগুলো আমরা গ্রহণ করি। তো যেসব ব্যাপারে আমাদের সরকার ব্যর্থ হয়েছে বা যেসব ব্যাপারে গ্যাপ ছিল, যেমন বড় একটা গ্যাপ ছিল যে প্রাইভেট যে হসপিটালগুলোর সাথে আপনার পার্টনারশিপ, হ্যাঁ, এটা স্বরূপটা কি হবে এখন পর্যন্ত আমরা জানি না। বাংলাদেশের পৃথিবীব্যাপী আমরা জানি যে এনজিও নেটওয়ার্ক ইজ ভেরি স্ট্রং, অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশে অনেক সুনাম আছে। হ্যাঁ, এই এনজিওদেরকে কিন্তু আমরা সামান্যতম ইউজ করতে তাদেরকে ব্যবহার করি নাই কোভিড নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এই যে গণসম্পৃক্ততার ক্ষেত্রে আমরা ব্যবহার করি নাই। এখন এগুলোকে যদি আমরা হিসাবে আনি, তাহলে যদি সেকেন্ড ওয়েভ যদি আসে বা নাও যদি আসে, এই অবস্থাকেও মোকাবেলা করার জন্য কি আসলে করা যেতে পারে, কি করলে পরে এই ব্যবস্থাপনাটা আরেকটু ভালো হবে? ধন্যবাদ ডক্টর জিয়া। আমি প্রথমে একটু সেকেন্ড ওয়েভ কোন দেশে এসেছে এই মুহূর্তে সেটা আমার একটু বিশ্লেষণ বলি। আমার হিসেবে স্পেন হলো এখন ক্লাসিক্যাল একটা এক্সাম্পল, যেখানে একেবারে স্পষ্ট সেকেন্ড ওয়েভ দেখা দিয়েছে। এছাড়াও ফ্রান্সেও সেকেন্ড ওয়েভের মতো মনে হচ্ছে, জার্মানিতেও সেটা, অস্ট্রেলিয়াতেও একটু সেকেন্ড ওয়েভের মতো মনে হচ্ছে। যুক্তরাষ্ট্রে এটা সেকেন্ড ওয়েভ যদিও হ্যাঁ রাইট, সাউথ কোরিয়াতেও সেকেন্ড ওয়েভটা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রে এখনো বলা হচ্ছে এটা সেকেন্ড ওয়েভ নয়, এই কারণে ব্যাখ্যা করছে যে আগে যে স্টেট গুলো আক্রান্ত হয়নি, এখন সেই স্টেট গুলো আক্রান্ত হয়ে আগের ঢেউটা এখন বড় ঢেউয়ে রূপান্তরিত হয়েছে, সুতরাং ওটাও সেকেন্ড ওয়েভ নয়। যাই হোক, এখন বাংলাদেশ আসলে সেকেন্ড ওয়েভ আসার আগে যে প্রথম কথা হলো, সেকেন্ড ওয়েভ আসার জন্য একটা শর্ত হলো যে প্রথম ওয়েভটাকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারা, অর্থাৎ কমিয়ে এনে তারপরে যদি সেটা কিছুদিন মেনটেন করা যায়, তখন আবারও সংক্রমণ হবে কিনা সেটাকে আমরা সেকেন্ড ওয়েভ বলছি। তো সেই হিসেবে যে বাংলাদেশ এখন আসলে প্রথম ওয়েভ নিয়ন্ত্রণ করার কাছাকাছিও নেই এখন পর্যন্ত আমরা যেটুকু দেখছি। এখন আমি তিনটা সমস্যা দেখতেছি যে যদি সেকেন্ড ওয়েভ আসে, আমি ধরে নিই যে বাংলাদেশ সামনে কিছুটা নিয়ন্ত্রণ করবে, এবং সেখানে যদি সেকেন্ড ওয়েভ আসে আমি তিনটা সমস্যা দেখি। একটা সমস্যা হলো যে আমাদের জনগণ এবং বিভিন্ন যে আমাদের সংগঠনের প্রধানরা আছে, ধরেন আমাদের ব্যবসায়ী সংগঠনের প্রধান, আমাদের গার্মেন্টস গুলোর প্রধান, আমাদের যে চলাচল করে পরিবহনের প্রধান, এদের দিক থেকে বাধা আসবে সেকেন্ড ওয়েভ যদি আসে, সেই সময় যদি আমরা কোনো ব্যবস্থা নিতে যাই। এটা হলো আমি একটা সমস্যা দেখছি। কারণটা হলো এই যে আমাদের দেশ আসলে দীর্ঘদিন এই লকডাউন বলেন বা নানা ধরনের বিধিনিষেধ বলেন, তারা মেনে চলেছে। সে আপনি যদি 26শে মার্চ থেকে শুরু করেন 30 মে পর্যন্ত, এবং তারপরেও সীমিত আকারে বিভিন্নখানে কিন্তু নানা ধরনের বিধিনিষেধ এখনো আছে। তাহলে এই যে দীর্ঘদিন জনগণ যে ত্যাগ স্বীকার করলো, বিভিন্ন সংগঠন যে তাদের কর্মীদের এইটা মেনে চলার জন্য উদ্বুদ্ধ করলো, বহু লোক যে চাকরিচ্যুত হলো, বহু লোক যে নানা ধরনের সমস্যায় পড়লো, সেটা থেকে তারা ফলটা পেল কি? যদি ফল না পেয়ে থাকে, তার মানে যদি নিয়ন্ত্রণ করে না থাকতে পেরে থাকে, তাহলে পুনরায় যদি অনুরূপ জিনিস আরোপ করতে চাওয়া হয়, স্বাভাবিক কারণে কিন্তু বাধা আসবে। আপনি জানেন জার্মানির মতো দেশে তারা তো অনেক শিক্ষিত লোকজন, অনেক তারা সিস্টেমের মধ্যে চলে, সেখানেও কিন্তু বাধা আসতেছে। আর আমাদের দেশে
আমাদের তো এমনিতেই অনেকেই মানতে চান না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আমাদের যে স্বাস্থ্যকর্মীরা আছে তাদেরকে কিন্তু চরমভাবে ডিমোটিভেট করা হয়েছে, চরমভাবে। মানে একেবারে আমরা প্রথম থেকে যে দেখি আমাদের স্বাস্থ্যকর্মীরা আদৌ সন্তুষ্ট নয় তাদের সাথে যেভাবে আচার আচরণ করা হয়েছে। তাদের সুরক্ষা থেকে শুরু করে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া, তাদের বাসস্থান, তাদের যাতায়াত, প্রত্যেকটা ক্ষেত্রে তারা কিন্তু আসলে অসন্তুষ্ট হয়ে সেবা দিয়েছেন। সর্বশেষ তাদের কিন্তু হোটেল থেকেও বের করে দেওয়া হয়েছে। তার মানে যাদেরকে নিয়ে আমরা যুদ্ধ করব, সেকেন্ড ওয়েভটা সামলাবো, তারা কিন্তু খুব মোটিভেটেড না। সুতরাং নেক্সট টাইমে তাদের রেসপন্সটা কেমন হবে, এইটা একটা ইস্যু এসে দাঁড়াবে। থার্ড, সেকেন্ড ওয়েভটা যদি আমাদের অনেক বড় হয় এবং সরকার বা অন্তত স্বাস্থ্যমন্ত্রীর যে কথা আমরা শুনেছি, করোনা হাসপাতাল বন্ধ করে দেয়া বা এই ধরনের যে ডিসিশনগুলো, তাহলে সেগুলোকে আবার মানে ফাংশনাল করা এবং খুব ভালোভাবে সেবা দেয়া, এবং আমাদের লোকজন যে হাসপাতাল বিমুখ হয়ে গেছে, এখানে দুটো ব্যাপার ঘটছে। যে সরকারি হাসপাতালগুলোতে অনেক লোক যায় না অব্যবস্থাপনার কারণে, যথাযথ মনোযোগ দেয় না নার্সরা, মানে সব চিকিৎসকের কথা বলুন না, কিন্তু মানুষ অনেক যায় না, এটা এখন আপনারা দেখছেন প্যারামিটার অফ সাকসেস হিসাবে। এক্স্যাক্টলি মানুষ যায় না, অন্যভাবে, রাইট রাইট। এটা হয়ে আবার আমরা যদি প্রাইভেট হাসপাতালগুলো বলি, সেখানে যখন একটা লোক যাচ্ছে চিকিৎসার জন্য, তার এত বেশি বিল হচ্ছে যে মানে পালিয়ে আসার মতো অবস্থা। তো সব মিলিয়ে তো তখন যদি আমাদের মানে হাসপাতালে ভর্তির চাহিদাটা বেড়ে যায়, তখন খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারা, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ফলশ্রুতিতে যে তখন আমাদের মৃত্যুর হারটাও বেড়ে যাবে কিনা, এটাও শঙ্কা থেকে যাবে। তা আমার মোটামুটি যে সেকেন্ড ওয়েভ যদি বাংলাদেশে আসে, যদিও আমি জানি না যে বাংলাদেশ সেকেন্ড ওয়েভ আসার জন্য প্রথম ওয়েভকে যে নিয়ন্ত্রণ করা, সেটা আদৌ পারবে কিনা। আমার মনে হচ্ছে নিয়তির উপরে ছেড়ে দেওয়ার মতো অবস্থায় চলে গেছে, বিশেষ করে আমাদের স্বাস্থ্য বিভাগ, বিশেষ করে আমাদের এই মাননীয় মন্ত্রী, উনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন এ পর্যন্ত, এই ধারা যদি চলতে থাকে, তাহলে আমি আমার 20-30 বছরের জনস্বাস্থ্যে আমার কাজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এইটা আমরা যে নিয়ন্ত্রণের কথা বলছি তারপরে তো সেকেন্ড ওয়েভ আসবে, সেটা আদৌ সম্ভব হবে না। ধন্যবাদ ডক্টর জিয়া। ধন্যবাদ ডক্টর ব্যানার্জি। সেকেন্ড ওয়েভের আমাদের আলোচনার স্বার্থে আমি একটা এক্সাম্পল দিই। যেহেতু আমি ক্যাম্বোডিয়াতে ওয়ার্ল্ড ব্যাংকের স্বাস্থ্য প্রোগ্রামগুলো আমি দেখছি, ক্যাম্বোডিয়ান সরকার এবং ইস্ট এশিয়া আরো কয়েকটা সরকার ওনারা সিদ্ধান্ত নিয়েছেন টু ইন্টিগ্রেট কোভিড ট্রিটমেন্ট উইদিন হেলথ সিস্টেম। হ্যাঁ, এর অর্থ হলো ক্যাম্বোডিয়াতে 25টা প্রভিন্স, এই প্রভিন্সিয়াল যতগুলো হসপিটাল আছে এবং এছাড়াও ওদের কিছু রেফারেল হসপিটাল আছে, এই প্রত্যেকটা হসপিটালে তারা কোভিডের জন্য একটা স্পেশাল আপনার ওয়ার্ড তারা অলরেডি করেছে। সেখানে প্রত্যেকটা প্রভিন্সিয়াল এবং রেফারেল হসপিটালে কোভিড পেশেন্ট অ্যাডমিটেড হবে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হবে। এবং তার জন্য ক্রস ইনফেকশন প্রিভেন্ট করার জন্য যা যা করা দরকার, তাদের জন্য ট্রেনিং এবং যেসব ইকুইপমেন্ট দরকার সবকিছু তারা অলরেডি নিয়ে এসেছে। তো আইডিয়াটা হলো যে কোভিড দ্রুতই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে চলে যাবে না, কোভিড থাকবে, কোনো না কোনো ফর্মে কোভিড থাকবে এবং এটা আমাদের ডিজিজ বার্ডেনের মধ্যে একটা ডিজিজ হয়েই থাকবে। এটাকে চিকিৎসা করার ব্যবস্থা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার থাকতে হবে। আমি যতটুকু শুনেছি যে বাংলাদেশেও এরকম একটা চিন্তাভাবনা আছে হয়তো, যে কোভিডের ট্রিটমেন্টের জন্য একটা কর্নার করা বা তাদের জন্য আরেকটা কোনো ব্যবস্থা করা, সেকেন্ড ওয়েভ যাতে করে ভালোভাবে অ্যাড্রেস করা যায়। তো ডক্টর মুশতাক, আপনি কি এ সম্পর্কে কিছু জানেন? আমাদের সাথে কিছু শেয়ার করতে পারবেন? সরকারের পরিকল্পনা কি কি করতে চায় সরকার কোভিডের চিকিৎসা, ভবিষ্যৎ চিকিৎসার জন্য? দেখুন, সরকারের পরিকল্পনা আমার পক্ষে জানা একটু কঠিন। আমি আইডিসিআর এর সাথে কাজ করি বা মাঝে মাঝে ডিজি হেলথের সাথে, সেখানে সিদ্ধান্ত কিছু কিছু জিনিস সাথে আলোচনা হয়। সবকিছু আমি কোনো ফর্মাল কমিটির সদস্য হিসাবে নিজেকে আইডেন্টিফাইড করতে পারছি না। প্রথম দিকে ছিলাম, ডক্টর বেনজিরও ছিলেন, কিন্তু আইডিসিআর এর সাথে মেনলি কাজ। তবে হ্যাঁ, যেহেতু কাজ করছি বিভিন্ন খবর জানা যায়। হাসপাতালে কোভিড এবং নন কোভিড একসাথেই করার সিদ্ধান্ত কিন্তু ছিল।
এখনো আছে, কিন্তু যারা নন কোভিড স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত তারা কিন্তু যেই হাসপাতালে কোভিড রোগীর চিকিৎসা হয় সেখানে যেতে কিন্তু তারা খুব মানে বোধ করে, নিরাপদ বোধ করে না। সেটা একটা চাহিদা কিন্তু আছে। সেটাই হয়তো রিফ্লেকশন মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কথায় আছে যে আমরা কিছু হাসপাতাল থেকে কোভিড তুলে দেবো যেন অন্য অন্য রোগীরা যায়। কোভিড মহামারী হওয়ার পরে অন্য অন্য রোগ কমে গেছে এটা মনে করার কোনো কারণ নেই। এটা বিভিন্ন দেশের অভিজ্ঞতা, যখন একটা মহামারী ঘটে তখন মহামারী যেই রোগের কারণে হয় সেই অন্যান্য রোগের কারণে কিন্তু মৃত্যু হারটা বেড়ে যায়, কারণ তারা হাসপাতালে আসতে ভয় পায় অথবা হাসপাতাল তাদেরকে চিকিৎসা দিতে পারে না। কাজে বাংলাদেশেও একই অবস্থা হয়েছে, নন কোভিড রোগে কিন্তু হঠাৎ হঠাৎ মানুষ মারা গেছে। হার্টের রোগী তিনি ব্যথাটা চেপে রেখেছেন, তিনি বলেননি আত্মীয় স্বজনদের কাছে, যখন বলেছেন তখন অ্যাম্বুলেন্স আসতে আসতে তিনি বাসাতেই মারা গেছেন। আমার নিজের পরিচিত বেশ কয়েকজন যে হার্টের রোগী, তিনি হাসপাতালে যায়নি, তখন পরে জিজ্ঞাসা করে বলা যায় যে হাসপাতালে যে যাবে হার্টের রোগী সে তো কোভিডে আক্রান্ত হবে, এই জন্য সে যায়নি। কাজেই মর্টালিটিটা কিন্তু নন কোভিডেও কিন্তু বেশি হয়েছে বাংলাদেশে অন্যান্য দেশের মতো। কাজে এখন সেই দিক থেকে চিন্তা করে হয়তো মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে কিছু হাসপাতাল একেবারেই কোভিড থাকবে না, কিন্তু এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। মনে করুন একজন মানুষ সিম্পল দাঁতের অপারেশন করার জন্য যদি ডেন্টাল সার্জনের কাছে যায়, সেই ডেন্টাল সার্জন সেই রোগীকে কোভিড টেস্ট করা ছাড়া তো তার মুখই খুলবে না, কারণ সে যখন মুখটা হা করে তার দাঁতের কোনো চিকিৎসা দেবে সে তো ড্রপলেট ইনফেকশনে সে আক্রান্ত হতে পারে। কাজে সেই দাঁতের রোগী যদি কোভিড পজিটিভ শনাক্ত হয় ডেন্টাল ইউনিটে, তাকে আপনি ফেলে দিবেন নাকি তাকে আপনি বলে তুই কোভিড হাসপাতালে যাও, কিন্তু ইনফেক্টেড যা হওয়া সেটা নন কোভিড হাসপাতালে হয়ে গেল। কাজে নন কোভিড হাসপাতাল থাকলেও সেখানে কিন্তু আপনার ট্রায়াজিং সেন্টার, সেখানে আপনার আইসোলেশন রুম থাকতে হবে। কাজে প্র্যাকটিক্যালি সমস্ত হাসপাতালই কোভিড এবং নন কোভিড দুই ধরনের সেবা থাকতে হচ্ছে। এখন আমি আসছি যে আপনি যে কথা বলছিলেন যে আমাদের সেকেন্ড ওয়েভ, এখানে বাংলাদেশে ফার্স্ট ওয়েভ না গেলে সেকেন্ড ওয়েভ দেখা যাবে না, কিন্তু দ্বিতীয় ধাক্কাটা যেটা সারা বিশ্বে বা বিভিন্ন জায়গায় আসছে, আমাদের কিন্তু আমাদের যে ঢেউটা আছে সেই ঢেউটা হঠাৎ করে উঁচু হয়ে যেতে পারে, ইম্পোজড সুপার ইম্পোজড একটা ঢেউ, বড় ঢেউ আসতে পারে। সেটার জন্য প্রস্তুতি তো সবসময় নেওয়া দরকার, যে আমরা প্রথম ওয়েভটা সামলিয়ে তারপর দ্বিতীয় ওয়েভে, প্রথম ওয়েভটা যদি সামলাতে পারি এটা কিন্তু আমরা অটোমেটিক সামলাতে পারবো না। প্রথম যে ঢেউটা সেটা তখনই আমরা সামলাতে পারবো যখন আমাদের এখনকার যে ত্রুটিগুলো আছে, এখনকার যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো পূরণ করতে পারি। সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা 10ই জানুয়ারি তাদের একটা ডকুমেন্টে বলেছে যে শনাক্তকরণ একদিকে, ডিটেকশন একদিকে হচ্ছে রেসপন্স বা মোকাবেলা, এই দুটো মোটা দাগে ভাগ করে তারা ভাগ ভাগ করে দেখিয়েছে। শনাক্তকরণের মধ্যে ল্যাবরেটরি প্রস্তুতি হয় প্রথম দিকে 26শে মার্চ পর্যন্ত একটা মাত্র ল্যাবরেটরিতে আইডিসিআর এর কাজ হতো, 26শে মার্চের পর থেকে বেড়েছে এবং আজ পর্যন্ত 91টি ল্যাবরেটরি, অধিকাংশ অর্ধেকের বেশি ঢাকাতে। এটা একটা সুশৃঙ্খল হওয়া দরকার। আমি জেনেছি যে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে 200 RT-PCR তারা দিতে চায়, তারা চীনে এগুলো আর ব্যবহার করবে না, সেখানে একটা কন্ট্রোল এসছে। কিন্তু বাংলাদেশ সরকার কেন জানি বা স্বাস্থ্য অধিদপ্তর বলছে তারা RT-PCR কিনবে, তারা চীন থেকে নেওয়ার বিষয়ে এখন ইতিবাচক কোনো কথা বলেনি। জানি না, ব্যঙ্গ করে কেউ বলে কিনলে তো লাভ, বিনা পয়সায় আসলে লাভ কোথায়। এবং চীনের তারা বলেছে যে তারা খুবই স্বল্প মূল্যে কিটও দেবে, যেটা এবং ওপেন RT-PCR যেগুলো যে কোনো কিট লাগে। কাজে প্রত্যেকটা জেলায় কিন্তু এই RT-PCR এর যন্ত্র স্থাপন করে আরো বেশি হয়ে যাওয়ার কথা। তবে তার সাথে পাশাপাশি এই RT-PCR যন্ত্র চালাবার জন্য দক্ষ জনবলে কিন্তু খুবই অভাব, সেটা পূরণ করতে হবে। তারপরে দেখুন যে সার্ভেলেন্সটা এপ্রিল মাস পর্যন্ত আইডিসিআর কাজের কেন্দ্রস্থলে ছিল সার্ভেলেন্সের। মে মাসের থেকে ডিজি হেলথ দায়িত্ব নেওয়ার পরে সার্ভেলেন্সটাও কিন্তু একটা অগোছালো অবস্থা। একটি সার্ভে করা হয়েছে আইডিসিআর এবং আইসিডিবি ঢাকা শহরে, অন্যান্য সারা দেশেও কিন্তু সার্ভে একটা কাজ চলছে, সেটা এখনো ডেটা হয়নি। কিন্তু সার্ভে তো শুধু না, আমাকে কন্টিনিউয়াসলি সার্ভেলেন্স হবে। এখন যে সার্ভেলেন্সটা হচ্ছে ইভেন্ট বেসড সার্ভেলেন্স, অর্থাৎ রোগীরা নিজেরা এসে রিপোর্ট করছে, তাদের স্যাম্পল কালেকশন করা হচ্ছে, সেই ডাটাটা আইডিসিআর পাচ্ছে, এমআইএস পাচ্ছে। ডাটার ক্ষেত্রে ঝামেলা আছে, ডাটা এমআইএস এর কাছে আগে অভিযোগ করা হতো আইডিসিআর ডাটা দেয় না, এখন আইডিসিআর অভিযোগ করছে এমআইএস ডাটা দেয় না। আইডিসিআর ওয়েবসাইটে দেখবে যে ঢাকা শহরের ডাটা 14ই আগস্ট পর্যন্ত আছে, তারপরে আর নেই। এবং জেলা ভিত্তিক যে ডাটা আছে আইডিসিআর এর ওয়েবসাইটে, রংপুর ডিভিশনের নীলফামারী ছাড়া আর কোনো ডাটা, কোনো ডাটা নেই। কারণ কি জিজ্ঞেস করলাম, বলে এমআইএস ডাটা দিচ্ছে না।
যে ডাটা নেওয়া, এটা কোনো এসওপি তৈরি হলো না, কিভাবে একজনের ডাটা একজন পাবে। আর সাফার করছে সাধারণ মানুষ, গবেষকরা, যারা তার পিকচার পাচ্ছে না। তো আগের চেয়ে অবস্থাটা উন্নত হয়েছে। কাজে সার্ভেলেন্সের বিষয় দরকার, যে কমিউনিটি সার্ভেলেন্স করা খুবই দরকার। হসপিটাল ভিত্তিক ইভেন্ট বেসড সার্ভেলেন্স চলছে ভালোই, সেটা দিয়ে শুধুমাত্র আমরা সায়েন্টিফিক্যালি, আপনি যেটা বলছিলেন, আমরা বলতে পারি না। যদি কমিউনিটিতে যদি আমি অ্যাক্টিভলি কেস ডিটেকশনে যাই, অ্যাক্টিভ সার্ভেলেন্সে যাই, সেক্ষেত্রে আরটিপিসিআর না হলেও ক্যাপাসিটি লক্ষণ বাড়াতে ভিত্তিক হবে। রোগের লক্ষণ ভিত্তিক যে আপনার যে ডিটেকশন, সেটাও রেকর্ড করা উচিত, যে আমরা সাসপেক্টেড কোভিড কেস এতগুলো পেয়েছি, যাদের আমরা সিমটম পেয়েছি। এভাবে যাওয়া উচিত। আর অন্য বিষয় তো আছে যে আমরা অ্যান্টিজেনিক টেস্টে যাবো কিনা, র্যাপিড টেস্ট, সেগুলো করলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অ্যান্টিজেন টেস্টে যাওয়া উচিত। তাহলে আমরা আরো দ্রুত আমরা অনেক ডাটা পাবো। র্যাপিড রেসপন্স টিম, জেলা ভিত্তিক র্যাপিড রেসপন্স টিম মোটামুটি চলছে সিভিল সার্জনের নেতৃত্বে, কিন্তু সিটি কর্পোরেশন এলাকায় কোনো র্যাপিড রেসপন্স টিম কাজ করছে না। আইডিসিআর মে মাস থেকে বলা হয়েছিল যে আপনারা ঢাকা শহরের এগুলো দেখবেন, সেটা কিন্তু ডিজি হেলথ নিয়ে গেছে দায়িত্ব, এবং স্যাম্পল কালেকশন এবং র্যাপিড রেসপন্স টিম একসাথে কাজ করতো আইডিসিআর। আমি এই জন্য বলছি, আমি আইডিসিআর সাথে কাজ করি বলে আমি জানি। কিন্তু এই মে মাস থেকে ঢাকা শহরে র্যাপিড রেসপন্স টিমের কাজ কেউ করছে বলে আমার জানা নেই। চিটাগাং শহরের কথা আমি জানি না। নারায়ণগঞ্জে অবশ্য সিভিল সার্জনের নেতৃত্ব হচ্ছে, গাজীপুরে সিভিল সার্জনের নেতৃত্ব হচ্ছে। কাজে আরবান এলাকাতে র্যাপিড রেসপন্স টিমের জন্য আমি প্রস্তাব আপনাদের মাধ্যমে দিচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ডে একজন ডাক্তার নিয়োগ করা উচিত, যারা পাবলিক হেলথের এই কাজগুলো করবে, র্যাপিড রেসপন্সের কাজ করবে। এবং যে স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য জনগণকে শুধু উদ্বুদ্ধ করা নয়, জনগণকে সম্পৃক্ত করে জনগণের মাঝখান থেকে ভলান্টিয়ার নিয়োগ করে স্বাস্থ্যবিধি বানাতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় স্বাস্থ্য বিভাগকে দায়িত্ব নিয়ে করতে হবে। শুধুমাত্র হুকুম দিয়ে, জরিমানার ভয় দেখিয়ে, কারফিউ দিয়ে আপনি এটা পারবেন না। কারফিউ আপনি প্রথম থেকে সফল ছিল মার্চ মাসে, এপ্রিল মাসে, এই আগস্ট মাসে এসে অসম্ভব। ডক্টর বেনজিৎ তো বলেছে, এখন যদি নতুন করে আমরা সেই পাবলিক হেলথ মেজার নিতে যাই, সব বাংলাদেশ অবশ্যই জনগণকে আস্থায় আনতে হবে, মানুষে জানে, জনগণকে আস্থায় নিয়ে কাজ মানুষকে করতে হবে। ইনভলভ করে এগুলো করতে হবে। এগুলো কিন্তু আমাদের এখনো ঘাটতি আছে। রেসপন্সিভ বিষয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল। কমান্ড অ্যান্ড কন্ট্রোলটা প্রশাসনিকভাবে করার চেষ্টা করা হচ্ছে। ক্যাবিনেট ডিভিশন বলেছে যে কোনো জেলাকে যদি রেড জোন করে বন্ধ করতে চায়, এটা তো স্বাস্থ্য বিভাগ পারবে না, স্বাস্থ্য সচিবের কথা সেটা হবে না, এটা ডিসি বলবে। ডিসি কার কথা শুনবে? ক্যাবিনেট ডিভিশনে। তারা এই রেড জোন কিন্তু কার্যকরী হচ্ছে না অনেক কারণের মধ্যে, এটা একটা কারণ। এখানে আন্তঃ মন্ত্রণালয় যে কোঅর্ডিনেশন, এটাকে স্ট্রঙ্গার করতে হবে, অনেক স্ট্রং। কোঅর্ডিনেশন এন্ড কমান্ড কি করবে? প্রধানমন্ত্রী দপ্তর যদি কমান্ড করা উচিত। আমাদের বইয়ে লেখা আছে রেসপন্স টিমে যে কমিউনিটি ট্রান্সমিশন হলে প্রধানমন্ত্রী কার্যালয় সকল কিছু কমান্ড নিবে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে তারা কমান্ড নেন, সেটা কিন্তু পর্দার অন্তরালে, তাকে সামনে আসছে না। সামনে কিন্তু ডিজি হেলথ, স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা আছে। এটা কিন্তু পরিষ্কার করা দরকার। রিস্ক কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট, আমি বলেছি যে কমিউনিটিকে এঙ্গেজ করে যদি আমি স্বাস্থ্যবিধি মানবার জন্য উদ্বুদ্ধ না করি, আমি একটা এই উদাহরণ দিয়ে শেষ করছি, সময় নিশ্চয়ই সংক্ষিপ্ত। আপনি একজন লোক শনাক্ত হলো, তাকে ফলো আপ করা একটু একটু উন্নতি হয়েছে। মে মাস থেকে ফলো আপ বাদই গিয়েছিল। আপনি কন্ট্যাক্ট ট্রেসিং কি করবেন? রোগী ট্রেসিং করাই তো করা যাচ্ছিল না। এখন অবশ্য টেলিফোন করে খবর নেওয়া হচ্ছে যারা পজিটিভ, আরটিপিসিআর পজিটিভ হচ্ছে। একজন প্রান্তিক মানুষ, তিনি যদি আপনি শনাক্ত হন, তিনি যদি আইসোলেশনে যান, সেলফ আইসোলেশন, তাকে হাসপাতাল নেবে না। কারণ অক্সিজেন আপনার ইয়েটা 94% নিচে না হলে হাসপাতালগুলো ভর্তি করছে না। তাহলে সে কোথায় যাবে? একজন প্রান্তিক মানুষ আইসোলেশন সেন্টার বসুন্ধরা খালি, কেন বসুন্ধরায় সরকারি উদ্যোগে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে না কেন? একজন প্রান্তিক মানুষ নিজে নিজে যদি কাজ বন্ধ করে দেয়, আইসোলেশন, চাকরি থাকবে না, তার কাজ থাকবে, তার ফ্যামিলি না খেয়ে মারা যাবে। এই প্রান্তিক এবং স্বল্প আয় মানুষের আইসোলেশন এবং তার পরিবারের লোকদের কোয়ারেন্টাইন করার জন্য সরকারি উদ্যোগেই সেই কমিউনিটি আইসোলেশন সেন্টার, কমিউনিটি কোয়ারেন্টাইন সেন্টার করতে হবে। তাহলে কিন্তু আমি সংক্রমণ কমাবার জন্য বাস্তব উদ্যোগ দিতে পারবো। এই মধ্যবিত্তই পক্ষেই সম্ভব না আইসোলেশন করা, কারণ তারা যারা বেসরকারি চাকরি করে, তারা যদি 14 দিন থাকে তার চাকরি চলে যাবে। কাজেই এই জন্যেও কিন্তু অনেকে শনাক্ত করতে আসছে না, টেস্ট করতে আসছে না। টেস্ট করলে বিপদ, তাহলে প্রতিবেশীরা জেনে যাবে, অনেক জেনে যাবে, কাজে আমি প্যারাসিটামল খেয়ে সে কাজ করছে। এইগুলো কিন্তু আমাদেরকে এখানে সম্পদ বিনিয়োগ করতে হবে। এখানে ডাক্তারদের কোয়ারেন্টাইনের জন্য হোটেল, এখানে বিনিয়োগ করতে হবে। শুধু ডাক্তার না, ডাক্তার, নার্স, ক্লিনার, আয়া, ওয়ার্ড সবার জন্য। এবং কমিউনিটি আইসোলেশন, কমিউনিটি কোয়ারেন্টাইনের জন্য এখানে বিনিয়োগ করতে হবে। এবং কমিউনিটিতে স্বাস্থ্যবিধি মান মেনে চলবার জন্য ওয়াশিং স্টেশন, যা প্রান্তিক মানুষ কাজ করেন মুটে মজুরে, সেখানে সাবান দিয়ে হাত ধোয়ার বেসিনও নাই, পানিও নাই, সাবানও নাই।
তার যে বস্তি এলাকা সেখানেও নাই, এখানে বিনিয়োগ করতে হবে। এইসব জিনিস যদি আমরা এই ঘাটতিগুলো পূরণ করতে পারি, সেকেন্ড ওয়েভ বলুন বা ফার্স্ট ওয়েভের উপরে সুপার ইম্পোজ সেকেন্ড ওয়েভ, সেটা আমরা মোকাবেলা করতে পারবো। আর যদি আমরা ছেড়ে দিই ডক্টর বেনজির ভাষায়, আমি মনে করি না স্বাস্থ্য বিভাগ ছেড়ে দিতে। অন্তত পক্ষে আমি বলতে পারি যে সিভিল সার্জন মহোদয়েরা তারা কিন্তু কাজ করছেন। সবচেয়ে বিরাট আমাদের ঘাটতির জায়গা হচ্ছে সিটি কর্পোরেশন এলাকায়। এখানে কিন্তু একেবারেই হয়তো আমরা হাল ছেড়ে দিয়েছি, এখানে কেউ তারা খবর রাখছে না। এইসব ঘাটতি পূরণ করে যদি আমরা যাই, নিশ্চয়ই আমার পরিস্থিতি উন্নয়ন করতে পারবো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মুশতাক। আপনি অনেক ফরওয়ার্ড লুকিং অনেক কিছু বলেছেন, অনেকগুলো আপনার সুপারিশ মালা আপনি দিয়েছেন। আমি আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আমি খুব সংক্ষেপে ডক্টর বেনজির এবং ডক্টর মোজারুল, ওনাদের দুজনের কাছে কিছু শুনতে চাই যে কোভিড-19 যে আমি আগেও বললাম যে সহসাই চলে যাবে তা না, এটা কম বেশি হয়তো আমাদের ডিজিজ বার্ড হিসেবে থেকেই যাবে। তো সেইটা মাথায় রেখে কোভিড চিকিৎসাকে আমরা কিভাবে আসলে মেইন স্ট্রিম করতে পারি, এন্ট্রি পয়েন্টগুলো কোথায় আছে, এটা করার জন্য সরকারকে আপনারা কোন ধরনের কাজগুলোকে আপনারা সামনে নিয়ে আসার জন্য বলবেন? ধন্যবাদ আপনাকে। স্বাস্থ্য ব্যবস্থাপনাকে যতদিন পর্যন্ত বিকেন্দ্রীকরণ না হবে ততদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আমরা সফলতা আনতে পারবো কিনা। এটা বলে আমি যেই জায়গাটায় আসতে চাচ্ছি, মোস্তাক সাহেব সিভিল সার্জনদের পরিশ্রমের কথা বলছেন, কিন্তু পরিশ্রমের বেনিফিট কতটা জেলার জনসাধারণকে তারা দিতে পাচ্ছেন, এই জায়গায় আমার একেবারে সঠিক মানে স্ট্রেইট ফরওয়ার্ড আমার একটা প্রস্তাব থাকবে ব্যবস্থাপনার। যে আমাদের প্রথম কথা হলো যে ডিসেন্ট্রালাইজ করার, আমি যে কথা বললাম বিকেন্দ্রীকরণ, আমাদের জেলা ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা করতে হবে প্রথম কথা। এবং কোভিডের মতো ব্যবস্থাপনা না শুধু, যেহেতু কোভিড একটা স্বাস্থ্য সমস্যা, এই স্বাস্থ্য সমস্যা মোকাবেলার দায়িত্ব একজনকে দেওয়া উচিত এবং জেলার সিভিল সার্জনের কাছে এই দায়িত্ব থাকবে যে আপনার এলাকায় ইউ আর রেসপন্সিবল, ইউ আর অ্যাকাউন্টেবল আপনার এই কোভিড নিয়ন্ত্রণের জন্য এবং কোভিড জনিত মৃত্যু রোধ করার জন্য। এটা আমি এক্সাম্পল হিসাবে দিলাম। এখন কথা হলো সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাপনা একটা জেলায় তার দায়িত্ব একজনকে দিতে হবে, একজন, এবং তাকে রেসপন্সিবল এবং অ্যাকাউন্টেবল করতে হবে। তার আন্ডারে যে উপজেলাগুলি থাকবে সেই উপজেলা স্বাস্থ্য হেলথ কমপ্লেক্সগুলিকে ফাংশনাল করতে হবে। আমাদের মোস্তাক সাহেব এবং বেনজির সাহেব এখানে আছেন, উপজেলা হেলথ কমপ্লেক্সগুলি ফাংশনাল না, অথচ জনগণের অ্যাক্সেসিবল এবং অ্যাভেলেবল হেলথ কেয়ার যদি পেতে হয় তাহলে প্রথমেই তারা যেখানে যাবে সেটা উপজেলা হেলথ কমপ্লেক্স। আপনি তারা করেই ফেলছে, অলরেডি করে ফেলছে এরা, জেলা এবং ওদের প্রভিন্স পর্যায়ে ওদের ওখানে সব ফাংশনাল এবং সেখানে কোভিড পেশেন্টদের তারা ট্রিটমেন্ট করবে। জিয়া সাহেব দেখেন, আপনি নিশ্চয়ই জানেন যে একটা হেলথ কমপ্লেক্সে এখন স্পেশালিস্ট দিয়ে এমন এমন আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স আছে যেখানে 30 থেকে 32 জন ডাক্তার আছেন এবং যেখানে তাদের স্পেশালাইজড পজিশন আছে অনেকগুলি ডিসিপ্লিনের, অথচ ফাংশনাল না। আনলেস এন্ড আনটিল আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সগুলিকে ফাংশনাল করতে পারবো এবং এই একটা জেলার দায়িত্ব একটা সিভিল সার্জনকে দিয়ে তাকে রেসপন্সিবল এন্ড অ্যাকাউন্টেবল করতে না পারবো, আমরা কোনোদিন আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে বেনিফিটটা, ফ্রুটস যেটা জনগণ পেতে পারে, কনজিউমাররা, সেটা আমরা কোনোদিনই পাবো না। সুতরাং আমার মনে হয় ব্যবস্থাপনার এই পরিবর্তনটা আমাদের মূল লক্ষ্য রাখা উচিত যে উপজেলা হেলথ কমপ্লেক্স ফাংশনাল আর জেলার সিভিল সার্জন উইল বি রেসপন্সিবল এন্ড অ্যাকাউন্টেবল ফর অল হেলথ ম্যাটার্স। এই জন্য যা যা করণীয়, যা যোগান দেওয়া দরকার, আমাদের মনে হয় সেই লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মোজারুল হক। ডক্টর বেনজির, ডক্টর মোজারুল হক যেটা বলছিলেন যে সিভিল সার্জনকে তার দায়িত্ব দিতে হবে, হ্যাঁ, এবং স্বাস্থ্য ব্যবস্থাটা একেবারে স্বাস্থ্য মন্ত্রণালয় কেন্দ্রীভূত করে রাখলে পরে আমরা এই অচল অবস্থা থেকে আসলে বেরোনোর কোনো উপায় নাই। তো এই ব্যাপারে আপনার তো অনেক গভীর অভিজ্ঞতা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উপরে, আপনি কি মনে করেন ওই ডাইরেকশনে কি যাওয়ার মতো পলিটিক্যাল উইল বা অবস্থা আমাদের কি এখন আছে? আপনি মিউট আছেন ডক্টর বেনজির।
পলিটিক্যাল উইল হয়তো বা আছে, কিন্তু যদি আপনি ব্যুরোক্রেসির কথা বলেন, ব্যুরোক্রেসি আদৌ এটা চায় না। এবং বাংলাদেশে এখন ব্যুরোক্রেসি যেভাবে এগুচ্ছে, এই গতকালই বা আজকেই আমি পত্রিকায় কয়েকটা অধিদপ্তরের রিপোর্ট পেলাম। তো সেখানে আসলে ধীরে ধীরে আমাদের বিভিন্ন উচ্চপদস্থ এই ব্যুরোক্র্যাটরা এসে গেড়ে বসতেছেন। তারা স্বাস্থ্য বিভাগেও সেটা চান, কিন্তু যেহেতু দুটো কারণে পান না, একটা হলো যে স্বাস্থ্য বিভাগে একটা বড় সংখ্যক এখানকার সদস্য আছে, বিএমএ বিশেষত তার অতীত যে গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল সেটার কারণে এখনো তারা পুরোপুরি আসতে পারেন না। কিন্তু তারপরেও আপনি জানেন যে অনেকগুলো স্বাস্থ্য সংশ্লিষ্ট অধিদপ্তরে তারা কিন্তু ধীরে ধীরে এসে গেড়ে বসতেছে, এবং এটা খুব একটা অশনি সংকেত যে দে আর জ্যাক অফ অল ট্রেডস, কিন্তু সত্যিকার অর্থে তারা কাজের কোনো মতোই কাজের নয়। যারা যে বিভাগের, তাদের কাছেই সেই দায়িত্বটা দিতে হবে, তাহলেই আলটিমেটলি বাংলাদেশ লাভবান হবে। আমরা খুব একটা ভুল পথে এগুচ্ছি যে আমরা একজন ডিস্ট্রিক্ট কমিশনার ডিসি তাকে আমরা বানাচ্ছি জেলা প্রশাসক, যেটা আমাদের গণতন্ত্রের সাথে একেবারেই খাপ খায় না। ঠিক একইভাবে তাকে বানাচ্ছি সকল কিছুর প্রধান জেলা পর্যায়ের। তো তার ফলে তার দ্বারা আসলে কোনো কাজই হচ্ছে না। তো ঠিক অধ্যাপক মজারুল যেটা বলেছেন, উনি হয়তো সেটা কতটুকু অর্থে বলেছেন তা না, কিন্তু এটাকে আমি দেখি অনেক ব্যাপক অর্থে, যে আমাদের স্বাস্থ্য বিভাগের যে কাজগুলো সেটা পুরোপুরি একেবারে টপ টু বটম হওয়া উচিত চিকিৎসা বা চিকিৎসা সংশ্লিষ্ট পেশাজীবী যারা, তাদের দ্বারা। একেবারে মন্ত্রী সচিব থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়ে সব পদে থাকা উচিত। আর আমাদের শুধু সিভিল সার্জন না, আসলে ওখানে কয়েকভাবে দেখতে হবে। আমাদের সাধারণত প্রশাসনিক এবং পাবলিক হেলথের কাজগুলো দেখে সিভিল সার্জন, আর আমাদের হাসপাতালে সাধারণত সুপারিনটেন্ডেন্ট থাকেন বা ডাইরেক্টর থাকেন, এটা হাসপাতালের অবস্থার উপরে। আর উপজেলায় আমাদের ইউএইচএফপি একাধারে তিনি হাসপাতালের প্রধান, পাশাপাশি তিনি প্রশাসনিক এবং জনস্বাস্থ্য যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোও দেখেন, এবং এনাদেরকে অবশ্যই প্রধান করে কাজগুলো করতে হবে। শুধু তাই না, অধ্যাপক মজারুল যেটা বলেছেন আমি তার সঙ্গে এটাতেও একমত, যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর প্রভূত আসলে ক্ষমতা আছে স্বাস্থ্য সেবা দেওয়ার। এটাকে আরো আসলে কার্যক্ষম করা দরকার, আরো ফাংশনাল করা দরকার। এবং আমাদের যে আপনি করোনা চিকিৎসা নিয়ে যেহেতু বলেছেন, সেই কারণে বলি, এটা অবশ্য আমরা তিনজনই মোটামুটি একই রকম বলেছি, যে আসলে আমি কাউকে করোনার চিকিৎসা দেব না এই পর্যায়ে আসে এটা একটা ভ্রান্ত ধারণা। আপনি যদি দেখেন 50% 60% লোক যদি উপসর্গহীন হয়, তাহলে একটা হাসপাতালে যত রোগী আসবে তার মানে শতকরা 40 ভাগ 50 ভাগ তাহলে কিন্তু তার করোনা পজিটিভ থাকার পসিবিলিটি আছে। সুতরাং করোনা চিকিৎসা দেব না কোনো হাসপাতালে এটা না বলে, বরঞ্চ সকল হাসপাতালে করোনাকে একটা স্বাভাবিক রোগ হিসেবে নিয়ে চিকিৎসার মধ্যে আনতে হবে। আমি আজকে একটা হিসাব করছিলাম, আমাদের দেশে যত সংক্রামক রোগ আছে, টিউবারকুলোসিস এবং বাচ্চাদের নিউমোনিয়া ছাড়া সবচেয়ে বেশি এই মাত্র 7-8 মাসে যে রোগটা হয়েছে 1 বছরের, সেটা হচ্ছে করোনা। আর কোন রোগ, আপনি ম্যালেরিয়া বলেন, কালাজ্বর বলেন, আপনি যত ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ আছে তাদের সংখ্যা যদি দেখেন, তার তুলনায় এটা বিশাল একটা সংখ্যা। যেহেতু বিশাল সংখ্যা, সুতরাং আপনি তাকে ছেড়ে থাকতে পারবেন না। সুতরাং আমাদের হাসপাতালগুলোতে এমন ব্যবস্থা করতে হবে যার জন্য দ্রুত র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু করা উচিত, যে একটা রোগী হাসপাতালে আসলেই তার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট দিয়ে দেখে তার করোনা আছে কিনা, তার লক্ষণের সাথে মিলিয়ে যদি দেখা যায় করোনা নেই, তাহলে তাকে একভাবে চিকিৎসা, আর করোনা থাকলে তাকে আর অন্যখানে না দিয়ে ওখানেই একটা আলাদা ইউনিট করে তাকে চিকিৎসার ব্যবস্থা করা উচিত। এটাকে স্বাভাবিক আসলে নিয়ে আসা উচিত। আমাদের মন্ত্রী মহোদয় বা রাখার মনে আমাদের সুযোগ নাই, আর কোনো সুযোগ নেই, উচিত না। আমি আপনাকে হিসাব করেই দেখালাম যে আপনি যদি লিস্ট করেন, করোনা এখন হলো সেকেন্ড মোস্ট প্রিভ্যালেন্ট ইনফেকশাস ডিজিজ আদার দেন নিউমোনিয়া, যদি গ্রুপ অফ
রেসপিরেটরি ডিজিজ বাদ দেন। তো অনেক সুতরাং ধন্যবাদ ধন্যবাদ ডক্টর বেনজির, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মুজহারুল, ডক্টর মুশতাক। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত এনজয় করেছি আজকের সব আমাদের আলোচনা, এবং আমি নিশ্চিত আমাদের সকল শ্রোতা দর্শক আমাদের আজকে আলোচনা অত্যন্ত এনজয় করেছেন, এবং এখান থেকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাও আমার মনে হয় যদি কিছুটা হলে শুনে অনেক উপকৃত হবে। এই বলে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের আলোচনা শেষ করছি। আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং বাকি দুই আলোচক আমার শ্রদ্ধেয় দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। আসলেই ভালো হয়েছে। অনেক ধন্যবাদ, কংগ্রেচুলেশন জিয়া সাহেবকে। এন্ড উই ওয়ার টুগেদার। আমার মনে হয় যে এই আমি ছাড়া এনারা দুইজনের মতো দিস টু স্মার্ট গাইজ আর রিয়েলি মানে মোস্ট নলেজেবল পারসন এই কোভিড সিচুয়েশন নিয়ে। আমার চেয়ে ওনারা ভালো জানেন, ভালো বলেছেন, এবং আমার না মনে না হয় স্যার, যে আপনিও আপনার অভিজ্ঞতা তো অনেক। আপনি আমাদের